আসসালামু আলাইকুম। গতকাল ড্যাফোডিল গ্রুপ আয়োজিত দীপ্তিতে এআই এজেন্ট ডেভেলপমেন্ট নিয়ে সারাদিনের যে বুট ক্যাম্প বা ওয়ার্কশপ ছিল, সেখানে মূলত আমি মাহাদি জামান ভাই এবং আমি ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম। তো আমি মূলত মাহাদি জামান ভাইকে হেল্প করার জন্য ওখানে গিয়েছিলাম। তো আমি যে অংশটা কভার করেছিলাম সেটা হচ্ছে লোকাল এলএলএম মডেলকে, মানে ওপেন সোর্স এলএলএম মডেলগুলোকে লোকাল এনভায়রনমেন্টে কিভাবে সেট আপ করতে হয় এবং সেগুলোকে ব্যবহার করে কিভাবে ওয়ার্কফ্লো অ্যাপ্লিকেশন বা এআই এজেন্ট ওয়ার্কফ্লো তৈরি করা যায়, সেটা মূলত দেখানো আমার উদ্দেশ্য ছিল। তো সেটাকে টার্গেট করে আমি প্রথমে লোকাল এনভায়রনমেন্ট সেট আপ করার চেষ্টা করি, যেটা উইন্ডোজের ডাব্লিউএসএল বা উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স ইনস্টল করার মাধ্যমে। আনফরচুনেটলি টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে, ইন্টারনেট ইস্যু, ইলেকট্রিসিটি ইস্যু এবং আদার ইস্যুর কারণে আমাদের এই পুরো প্রসেসটা দেখাইতে অনেক সময় লেগে যায় এবং আমরা ভিডিওটা রেকর্ড করতে পারিনি। সেই কারণেই মূলত আমার এই এখনকার এই ভিডিও রেকর্ড করা। তো এই পুরো সেশনে আমি চেষ্টা করব গতকাল যে বিষয়গুলো আমি কথা বলেছি, যে বিষয়গুলো আপনাদেরকে হ্যান্ডস অন করিয়েছি, সেগুলোকে কভার করার জন্য। তো প্রথমে আমি এই পুরো ওয়ার্কশপটাতে ব্যবহৃত যে কমান্ডগুলো, সেটা আমি একটা গিটহাব রিপোজিটরিতে সংরক্ষণ করেছি এবং সেটা আপনাদের মধ্যে শেয়ার করেছি এবং এই ভিডিওর পরেও আমি ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবো ইনশাল্লাহ। সেখান থেকে আপনারা এই লোকাল এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য যা যা টুল লাগবে, যেমন ডাব্লিউএসএল, ওলামা, নোড.জেএস, হ্যাঁ, পোস্টগ্রেসকিউএল, ব্লা ব্লা, যা যা লাগবে সবকিছু এখানে স্টেপ বাই স্টেপ দেয়া আছে। বাংলা ইংরেজি দুই ধরনের ইনস্ট্রাকশন মিক্সড করে দেয়া আছে। তো এটা এই ডকুমেন্টটা ইটসেলফ সেলফ এক্সপ্লেনেটরি, আপনার বাড়তি করে দেখানোর আর প্রয়োজন নাই। বাট তারপরেও আমি জাস্ট একটু মোটা জাগে অংশগুলো বলে দিচ্ছি যে কি করতে হবে। প্রথমে মূলত আপনাকে ডাব্লিউএসএল ইনস্টল করতে হবে। আপনার উইন্ডোজ মেশিন থেকে টার্মিনাল ওপেন করে আপনি ডাব্লিউএসএল লিখে এন্টার প্রেস করবেন। তো আমার মেশিনে যেহেতু ডাব্লিউএসএল আগে থেকে ইনস্টল করা ছিল, সে কারণে এটা মূলত অটোমেটিক্যালি আমি লিনাক্সের মধ্যে আমি মানে লগ ইন হয়ে গেছি। তো সাধারণত আপনাদের মেশিনে, যাদের মেশিনে ডাব্লিউএসএল ইনস্টল করা নাই, তারা প্রথমে চেক করে দেখবেন যে ডাব্লিউএসএল ইনস্টল করা আছে কিনা। সেটার জন্য যে কমান্ডটা দিতে হবে, ডাব্লিউএসএল স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন, এটা লিখে এন্টার দিলেই, যাদের ইনস্টল করা নাই তাদের এটা এরর দেখাবে, বলবে যে এই কমান্ডটা উইন্ডোজ চিনছে না। আর যারা আছে তাদের এখন এরকম একটা ভার্সন দেখাবে 2.6.1.0, এটা হচ্ছে ডাব্লিউএসএল এর একদম লেটেস্ট ভার্সন। সো এই ভার্সন একটু কম বেশি হলেও কোনো সমস্যা নাই, বাট মূল কথা হচ্ছে যে আপনাদের দেখতে হবে যে ভার্সনটা যাতে অবশ্যই 2 সিরিজের হয়। হ্যাঁ, 2 সিরিজের যদি হয়, এটা গুড টু গো উইথ ডেভেলপমেন্ট ওয়ার্ক, সো কোনো অসুবিধা নাই। এটা প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে আপনার ডাব্লিউএসএল ইনস্টল করার পর আপনাকে উবুন্টু অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। আমরা গতকাল 22.04 দেখিয়েছি, বাট আপনারা চাইলে 24.04 এটাও ইউজ করতে পারেন। এর আগের একটা ওয়ার্কশপে আমরা 24.04 এটা দেখিয়েছিলাম। সো আপনারা 24.04 ইনস্টল করার জন্য জাস্ট এই কমান্ডটা নিয়ে আপনি হুবহু এই কমান্ডটা আপনি এন্টার প্রেস করে দিবেন। এন্টার প্রেস করে দিলেই আপনার এটা ইনস্টল হয়ে যাবে। এটা টাইম লাগবে, আপনার ইন্টারনেটের স্পিড যদি ভালো হয় 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আমার লোকাল মেশিনে ডাব্লিউএসএল ইনস্টল করলাম, সেটা দিয়ে আমি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করলাম। এরপর আমাকে নোড.জেএস এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। নোড.জেএস এনভায়রনমেন্ট সেটআপ করার জন্য ইনস্ট্রাকশন গুলো এখানে দেয়া আছে। জাস্ট আপনাকে এই প্রত্যেকটা স্টেপ ওয়ান বাই ওয়ান ফলো করতে হবে। এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, এই পুরোটা আরেকটা স্টেপ, এটা একটা স্টেপ, এটা আরেকটা, এটা এবং এটা। ফাইনালি এই স্টেপে গেলে আপনি পুরো নোড.জেএসটি আপনার মেশিনে ইনস্টল করা হয়েছে কিনা সেটা দেখতে পাবেন এবং আপনি নোড.জেএস এর ভার্সনটা মিলিয়ে দেখবেন যে কত ভার্সন। আপনাকে খেয়াল রাখতে হবে যে আমরা যেহেতু N8N ইনস্টল করব আমাদের এই লোকাল মেশিনে, সুতরাং অবশ্যই সেটা যেন 22 হয়, কারণ N8N এর রিকোয়ারমেন্টস হচ্ছে যে লেটেস্ট যে নোড.জেএস এর ভার্সন অর্থাৎ 22 সিরিজের, এটা যেন আমাদের ইনস্টল করা থাকে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই স্টেপগুলো ফলো করে ইনস্টল করতে হবে। তো অনেকেই হয়তো উইন্ডোজ মেশিনে নোড.জেএস ইনস্টল করতে চান ডাব্লিউএসএল ইনস্টল করার পরিবর্তে, বাট আমি রেকমেন্ড করব যারা উইন্ডোজ ইউজার তারা অবশ্যই ডাব্লিউএসএল ইউজ করবেন, বিকজ ডাব্লিউএসএল আপনাকে শুধু একটা অপারেটিং সিস্টেম এক্সপ্লোর করার সুযোগ দিচ্ছে তাই না, এটা ডেভেলপার ফ্রেন্ডলি অনেক টুল পাবেন এখানে, যেটা পরবর্তীতে
এআই জার্নি এবং ডেভেলপমেন্ট এবং অন্যান্য বিষয়গুলো এক্সপ্লোর করতে কিন্তু অনেক হেল্পফুল হবে। আর লিনাক্স ইটসেলফ একটা কি বলবো যে বিশাল একটা সম্ভার, বিশাল একটা নলেজ সম্ভার। এটাকে আপনি যদি লিনাক্স এনরিচ হন, আপনার কর্মক্ষেত্রে আপনার ডিমান্ড, আপনার চাহিদা, আপনার সুযোগ সবকিছু কিন্তু বেড়ে যাবে। সুতরাং আমি রেকমেন্ড করবো যে এই সুযোগে আপনারা লিনাক্সটাও শিখে ফেলবেন আর কি। ওকে, তো এই হচ্ছে নোড.জেএস ইনস্টল করার পরে তারপরে সিম্পল আমরা এখানে আমরা একটা সিম্পল ইনস্ট্রাকশন দিয়ে আমরা এটা ইনস্টল করতে পারি, লাইক npx স্পেস n8n। এটা একটা সিম্পল ইনস্ট্রাকশন, আমরা এইভাবেও করতে পারি, অথবা এখানে যে একটা লং ফরম্যাটে আমরা দেখিয়েছি, প্রথমে ডেটাবেস তারপরে এটাও আপনি ফলো করতে পারেন। বাট আমি বলবো যারা নতুন একদম, তারা এই ডিটেল ইউজ না করে আপনি শুধু এই কমান্ডটা ইউজ করবেন। এই কমান্ডটা আমি কোথায় পেয়েছি, এটা হচ্ছে n8n এর যে অফিসিয়াল ডকুমেন্টেশন, তাদের এই অফিসিয়াল ডকুমেন্টেশন পেজে আমি এটা পেয়েছি। হ্যাঁ, এই ইউআরএল এ গিয়ে আপনি ডকুমেন্টেশনে ক্লিক করলে যে ইনস্ট্রাকশনটা পাবেন সেখানে কিন্তু আপনি এইগুলো দেয়া আছে যে এই কমান্ডটা আপনাকে দিতে হবে। কালকে আমি দেখিয়েছিলাম, আমার কম্পিউটারে এখন ইন্টারনেট না থাকায় আমি এটা দেখাতে পারছি না। ওকে, আচ্ছা, তারপর মূলত যে বিষয়টি আমি দেখিয়েছিলাম যে আমরা সচরাচর সাধারণত এই এআই বলতে চ্যাট জিপিটি কে বুঝি, এলএলএম মডেল বলতে চ্যাট জিপিটি কে বুঝি। বাট আদৌ কি আসলেই তাই যে চ্যাট জিপিটি কি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান, আর কোনো প্রতিষ্ঠান আছে কিনা? আমার আনসার হচ্ছে যে না, চ্যাট জিপিটি একমাত্র না, অনেক এলএলএম প্রোভাইডার আছে এবং অনেক 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 ক্ষেত্রে চ্যাট জিপিটির থেকে তাদের রেসপন্স ভালো। স্পেশালি আমি যদি ডিপসিকের কথা বলি, অ্যানালিটিক্যাল বা অ্যানালজি নিয়ে যে কোনো কোয়েশ্চেনের আনসার, এবং যখন কোনো কিছু আপনি টেকনিক্যালি ডিপ ডাইভ করতে চাইবেন, আপনি জানতে চাইবেন যে আন্ডার দ্য হুড, বিহাইন্ড দ্য সিন একটা টেকনোলজি কিভাবে কাজ করে, একটা প্রম্পট কিভাবে জেনারেট হচ্ছে, তার কনটেক্সটটা কি, কনটেক্সটটা জেনারেট করার জন্য তার কি কি ইনফরমেশন সে গ্যাদার করতে হয়েছে, এই বাকি সব ডিটেল প্রসেস কিন্তু ডিপসিক আপনার থিঙ্কিং মডেল প্রসেসে দেখায়। সো যেটা কিন্তু চ্যাট জিপিটি দেখায় না। সুতরাং আমি বলবো যে অ্যানালজি এবং এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ডিপসিক হইতে পারে আপনার জন্য একটা বেস্ট টুল। সেক্ষেত্রে চ্যাট জিপিটি কিন্তু ফেল, চ্যাট জিপিটি কিন্তু এই কাজটা করতে পারে না। আর ক্লড, ক্লড হচ্ছে আরেকটা এলএলএম প্রোভাইডার, চ্যাট জিপিটির থেকেও ভালো। স্পেশালি আপনি যখন কোডিং নিয়ে কাজ করবেন, অ্যাপ্লিকেশন ডেপ্লয় করবেন, তখন কিন্তু ক্লডের উপর ডিপেন্ড হইতে হবে। গতকাল জামান ভাই একটা অ্যাপ্লিকেশন টুল ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন বানানো দেখিয়েছিলেন, lovable.dev। লাভেবলের ব্যাকগ্রাউন্ডে কিন্তু যে এপিআই বা যে এলএলএম মডেলটা কাজ করে সেটা কিন্তু ক্লড, চ্যাট জিপিটি না, কিন্তু ক্লড। সো আপনার মনে রাখতে হবে যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার কোডিং এসব ক্ষেত্রে ক্লডের কোনো বিকল্প নাই। তারপর অনেকেই হয়তো গ্রক বলবে, আমি গ্রক এলন মাস্কের প্রোডাক্ট, আমার কাছে গ্রক মোটেই ভালো মনে হয়নি। গ্রক এখনো অনেক ইম্যাচিউর স্টেজে আছে, অনেক লম্বা একটা সময় পার দিতে হবে। মূলত গ্রক লাইমলাইটে এসেছিল গ্রকের ইমেজ জেনারেট মডেলের কারণে, যেটা অসাম ছিল এর আগে। মানে যতদিন পর্যন্ত জেমিনাইয়ের ন্যানো ব্যানানা লঞ্চ হয়নি তার আগ পর্যন্ত কিন্তু গ্রক ছিল মার্কেটে টপ নচ বা সেরা। তো আমরা জানি গত 2 সপ্তাহ আগে গুগল জেমিনাই তার ন্যানো ব্যানানা রিলিজ করেছে। ন্যানো ব্যানানা জেমিনাই 2.5 এর সাথে এসেছে। এটা একটা অসাম মাইন্ড ব্লোয়িং একটা মানে আপনার স্ট্যাটিক ফটো এডিটিং একটা এআই মডেল। এটা দিয়ে আপনি যে কোনো ফটোশপে সাধারণত যে কাজগুলো করে থাকি, এখানে আপনি ন্যানো ব্যানানা দিয়ে সেই কাজগুলো করতে পারেন। এছাড়াও ভিডিও এডিটিং করার জন্য VO3 এসেছে, কন্টেন্ট জেনারেট করার জন্য। হ্যাঁ, তো তার মানে কি, যখন ইমেজ রিলেটেড কাজ আসবে, ভিডিও রিলেটেড কাজ আসবে, তখন কিন্তু আপনাকে ইউজ করতে হবে জেমিনাই বা গুগল এআই স্টুডিও যাই বলেন। আর গ্রক হচ্ছে, আপনি গ্রককে একদম লাস্ট কাতারে রাখতে পারেন। যখন কোনো কিছু ক্রস চেক করার প্রয়োজন হবে, আপনি সব জায়গায় প্রথমে আপনি চ্যাট জিপিটি কে ট্রাই করবেন, তারপর ডিপসিক কিভাবে এই চ্যাট জিপিটি বা যে কোনো প্রবলেমকে কিভাবে অ্যানালাইজ করে সেটা জানতে পারবেন আপনি ডিপসিকে। তারপর সেই আপনার প্রবলেমটা যদি প্রোগ্রামিং রিলেটেড হয়, কোডিং রিলেটেড হয়, সেটা আপনি ক্লডে, এবং তারপর এটা যদি আপনার ইমেজ রিলেটেড হয়, ভিডিও কন্টেন্ট রিলেটেড হয়, তখন অবশ্যই আপনাকে জেমিনাই আসতে হবে। এবং লাস্ট আরেকটা জিনিস আমি রেকমেন্ড করব কালকে, যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মাইক্রোসফটের কোপাইলট।
মাইক্রোসফটের কোপাইলট এবং চ্যাট জিপিটি যদিও বলা হয়, অনেকেই হয়তো জানেন যে একই কোম্পানি, আসলে কিন্তু না। এটা হচ্ছে মাইক্রোসফটের 100% নিজস্ব, আর এটা হচ্ছে স্যাম অল্টম্যানের ওপেন এআই প্রজেক্ট। সো যদিও এই চ্যাট জিপিটি বা স্যাম অল্টম্যানকে ব্যাক বাই মাইক্রোসফট, বাট স্টিল এই দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা প্রজেক্ট, এবং এদের ইঞ্জিনিয়ারিং টিম থেকে শুরু করে ওয়ার্কশপ সবকিছু, মানে পুরো ক্লাউড আপনার ইনফ্রাস্ট্রাকচার সবকিছু আলাদা এবং আলাদা আলাদা জায়গা থেকে মেনটেন করা হয়। সুতরাং আমি কোপাইলটকে কমপ্লিটলি একটা ইন্ডিপেন্ডেন্ট এআই মডেল হিসেবে কল্পনা করতে পারি, এবং এরা কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করতেছে। আপনি মূলত কোপাইলট এটা একটা জেনারেল পারপাস এআই এজেন্ট, অর্থাৎ এটা নট অনলি কোডিং বাট ইমেজ সবকিছুর ব্লেন্ড একটা ফরম্যাট আছে। বাট আমি কোপাইলটকে রেকমেন্ড করব আপনাদের ডে টু ডে টাস্কের জন্য, স্পেশালি যখন কোনো জিনিস ট্রান্সলেট করার প্রয়োজন হবে, বা আপনার কোনো একটা ইমেল প্রফেশনালি লেখার প্রয়োজন হবে, হ্যাঁ, অর্থাৎ একটা এআই অ্যাসিস্ট্যান্টের কন্টেন্ট রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনি কোপাইলটকে দিয়ে করাতে পারেন। এটার আরেকটা স্পেশাল ব্যবহার আছে, আমি যেটা অ্যাজ আই এম এ ডেভেলপার আমার কাজে লাগে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিলেটেড বা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং রিলেটেড যখন কোনো কাজ থাকে, লেটস সে আমি একটা ফর্ম ডিজাইন করতে চাই, অথবা আমি একটা সিএসএস এর ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমার যদি ল্যান্ডিং পেজের অর্ধেক কোড করা থাকে আর অর্ধেক আমি করা না থাকে, বা আমার ব্রেন স্টর্মিং করার প্রয়োজন হয়, বা ওটাকে আমি টিউন করতে চাই, আমি ওইটার এক্সপ্লেন করতে চাই যে প্রত্যেক লাইনে কোনটা কিভাবে কেন লিখলাম, সেক্ষেত্রে কিন্তু কোপাইলট একটা বেস্ট অল্টারনেটিভ হতে পারে। কোপাইলট আপনার এক্সপ্লেনেশনে বেস্ট, হ্যাঁ, অবশ্যই অন্য অন্য সবগুলোই এক্সপ্লেনেশনে বেস্ট তুলনামূলক, বাট এটা আপনি জেনারেল পারপাস যে কোনো কাজের জন্য, নট অনলি কোডিং বাট আপনার ডে টু ডে টাস্ক, ইমেল, তারপর ইমেজ প্রসেসিং, এভরিথিং, মোটামুটি সবকিছুর একটা ব্লেন্ড ভার্সন এখানে পাবেন। বাট কোনোটাতেই কিন্তু কোপাইলট বেস্ট না, আপনার এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি যদি ইমেজ ম্যানিপুলেশনে যান, এটা করতে পারবে, বাট অবশ্যই সেটা যে আপনার জেমিনাইয়ের ন্যানো ব্যানানার মতো হবে না। আপনি এখানে কোডিং করতে পারবেন, বাট অবশ্যই সেটা ক্লডের মতো হবে না। এখানে আপনি যে কোনো অ্যানালাইসিস করতে পারবেন, বাট অবশ্যই সেটা ডিপসিকের মতো হবে না। এখানে জেনারেল পারপাস প্রম্পটিং করতে পারবেন, জেনারেল পারপাস নলেজ অ্যাকোয়ার করতে পারবেন, বাট অবশ্যই সেটা চ্যাট জিপিটির মতো হবে না। বাট ওভারঅল আপনাকে এটা একটা মানে ভালো অ্যাসিস্ট্যান্টের হেল্প করবে, বিকজ চ্যাট জিপিটিতে তো আপনি ডেইলি, আপনি যদি ফ্রি ইউজার হন, ডেইলি হয়তো 5টা 10টা এর বেশি কিন্তু টাস্ক করাতে পারবেন না। ইভেন ডিপসিককে দিয়েও 4টা 5টার বেশি হয়ে গেলে ওরা আপনাকে বলবে বিজি, সার্ভার বিজি, ব্লা ব্লা। ক্লড তো ডিরেক্ট বলবে যে তুমি আপগ্রেড করো। গ্রকেরও সেম সমস্যা। জেমিনাই, এখন পর্যন্ত আমি জেমিনাই এবং মাইক্রোসফট কোপাইলট এই দুইটাকে কখনো আমি আটকাতে দেখিনি। যদিও আমি জেমিনাই খুব একটা বেশি ইউজ করি না, আমি সচরাচর কোপাইলট এবং ক্লড ব্যবহার করে থাকি বেশি আমার ডে টু ডে কাজের জন্য। বাট সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এগুলা কিন্তু প্রবলেম করবে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো এই হলো আমার এআই ইনস্ট্রাকশন, অর্থাৎ কোন এলএলএম মডেলগুলো আপনি সচরাচর ব্যবহার করবেন এবং কেন, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা আমি বললাম। সো মূল উদ্দেশ্য ছিল যে শুধু চ্যাট জিপিটি না, আপনাকে চ্যাট জিপিটি, ডিপসিক, ক্লড, গ্রক, গুগল জেমিনাই এবং মাইক্রোসফট কোপাইলট এই সবগুলোকে ব্লেন্ড মোডে আপনাকে ব্যবহার করতে হবে আপনার পারপাস অনুযায়ী, আপনার কনটেক্সট অনুযায়ী। ওকে, তো আমার ইন্টারনেট চলে আসছে, তো আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে এনআই10 এর এই গাইডলাইনগুলো আপনারা পাবেন। আপনার এনআই10 এ যাওয়ার পরে উপরে যে গিটহাবের লিঙ্কটা আছে সেখানে ক্লিক করলে আপনি এনআই10 এর অফিসিয়াল যে গিটহাব রিপোজিটরি সেখানে আপনি যাবেন। সেখানে যাওয়ার পর একটু নিচের দিকে গেলেই আপনি কুইক স্টার্ট নামে যে সেকশনটা আছে, এখানে কিন্তু ওই ইনস্টলেশনের জন্য যে কমান্ডটা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ওকে, জাস্ট এখান থেকে কমান্ডটা কপি করে আপনার টার্মিনাল ওপেন করে দেখেন, এই কমান্ডটাই কিন্তু আমি আগে দিয়েছিলাম, রাইট? সো সেম কমান্ড পেস্ট করে দিয়ে এন্টার দিলেই কিন্তু পুরো এনআই10টা আপনার রান হয়ে যাবে। যারা অলরেডি একবার ইনস্টল করবেন, পরবর্তীতে যখন রান করবেন ওই সেম কমান্ড কিন্তু আপনাকে বারবার ইউজ করতে হবে। ওকে, অর্থাৎ ইনস্টলেশন এবং রান করা এই দুটো ক্ষেত্রে এই একই কমান্ড ব্যবহার করে আপনি এনআই10 ইউজ করবেন। ওকে, এই কমান্ডটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা প্রথমবার যখন রান করা হয় তখন সে দেখে যে আপনার লোকাল ক্যাশিং এর মধ্যে এনআই10 ইনস্টল করা আছে কিনা। যদি থাকে তাহলে সে
আপনার ডাউনলোড করবে না, আর যদি না থাকে তাহলে ইন্টারনেট থেকে সে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। দ্য বেস্ট পার্ট ইজ এটার ডাউনলোড করা, ইনস্টল করা প্রত্যেকটা স্টেপ সে নিজে নিজে করে, আপনাকে বাড়তি কোনো ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন নাই, যেটা আমাদের এই ওয়ার্কশপের ফাইলটা ইউজ করে যদি করেন সেক্ষেত্রে বাড়তি ইনস্ট্রাকশন দিতে হবে, বিকজ আমরা এটা একদম কমপ্লিটলি কাস্টমাইজ করে নিচ্ছি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য। এটা মোর ডিটেল করা আছে, যারা নভিস আমি তাদেরকে বলবো না, বাট তারপরেও এটা আমি শেয়ার করে রাখছি যদি কোনোভাবে আপনাদের হেল্প করে। অনেকে আমি জানি যে টেকনিক্যালি সাউন্ড আছেন, তাদের জন্য হয়তো এটা একটা ইউজফুল রিসোর্স হতে পারে, সেই কারণেই মূলত শেয়ার করা। এনিওয়ে, আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি n8n রান করে দেখাচ্ছি। লেটস সে আপনি n8n রান করলেন, আমার মেশিনে যেহেতু n8n অলরেডি রান করা আছে, আমি জাস্ট সেটা রান করে দেখছি যে আমার এটা ঠিক আছে কিনা। আমি এটা workflow.local নামে আমি একটা ডোমেন ক্রিয়েট করে সেখানে আমি এটা ইনস্টল করেছি। তো এটা রানিং আছে। আমি এখন আমার লোকাল মেশিন থেকে এই n8n এর মধ্যে যাব। এটা যাওয়ার জন্য আমি ব্রাউজারে জাস্ট এই ইউআরএলটা দিলাম। এটা কিন্তু আমার লোকাল এনভায়রনমেন্ট থেকে সেট আপ করা। ওকে, এখানে যাওয়ার পরে আমি লগ ইন করা ছিলাম, সেই কারণে অটোমেটিক ভিতরে ঢুকে গেছি। লগ ইন করা না থাকলে এরকম একটা উইন্ডো আসবে। আপনারা যারা সাইন আপ করেননি তাদের হয়তো প্রথমে সাইন আপ করতে হবে, করার পরে আপনি জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ফেললেন। লগ ইন করার পর এই ইন্টারফেসটা সম্পর্কে আমি কালকে একটু পরিচয় করিয়ে দিয়েছিলাম, আজকেও একটু বলি যেহেতু স্ক্রিনটা নতুন করে রেকর্ড করা হচ্ছে। এই ইন্টারফেসে কয়েকটা কিওয়ার্ড ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ওয়ার্কফ্লো, ক্রেডেনশিয়াল এবং এক্সিকিউশনস। এই ওয়ার্কফ্লো মানে হচ্ছে যখন কোনো কাজ করা হয়, সাধারণত যে কোনো ওয়ার্ক করার জন্য যে স্টেপগুলা যাবে, যে প্রসিডিউরগুলো মেনটেন করে একটা কাজ করা হয় সেটাকে ওয়ার্কফ্লো বা ফ্লো অফ ওয়ার্ক বলে। হ্যাঁ, তো এক্ষেত্রে ওয়ার্কফ্লো বলতে যেটা বোঝাচ্ছে যে n8n এর মধ্যে থাকা যতগুলো নোড আছে প্রত্যেকটা নোডকে একটা নোড থেকে আরেকটা নোড, একটা নোড থেকে আরেকটা নোড, এভাবে ডিটেল ওয়ার্ক তৈরি মানে ডিটেল ফ্লো তৈরি করে যে ওয়ার্কফ্লোটা তৈরি করা হয় সেটাই মূলত এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ n8n এর মধ্যে যে ওয়ার্কফ্লো গুলা আমরা যদি একটু ক্রিয়েট ওয়ার্কফ্লো ক্লিক করে দেখাই, n8n এর মধ্যে এই যে ডান পাশে এগুলো হচ্ছে আপনার নোডের গ্রুপ, বিভিন্ন গ্রুপ নোডগুলোকে ভাগ করা আছে, যেমন ট্রিগার নোড গুলা ট্রিগার ম্যানুয়ালের মধ্যে, অ্যাপ রিলেটেড ইভেন্ট রিলেটেড নোটগুলা এই অন অ্যাপ ইভেন্টের মধ্যে, শিডিউল রিলেটেড নোটগুলা শিডিউলের মধ্যে। ওকে, অর্থাৎ এগুলা হচ্ছে ক্যাটাগরাইজ করা আছে এখানে। ওকে, সো এই ক্যাটাগরি থেকে আপনি সহজে নোটগুলাকে বের করে ফেলতে পারবেন। যেমন আমি যদি ট্রিগার রিলেটেড কোনো নোট নেই, এখানে ক্লিক করলে ট্রিগার রিলেটেড একটা নোটই আছে, অর্থাৎ এইটা, বুঝছেন তো। এআই রিলেটেড যদি আরো কোনো নোট নেওয়ার প্রয়োজন হয় তখন এই যে অ্যাডভান্স এআই এর মধ্যে যাবেন, দেখেন এখানে এআই এজেন্ট, ওপেন এআই, বেসিক এলএলএম, চেইন, এরকম এআই রিলেটেড যত মডেল আছে মানে নোড আছে সরি, সবগুলো এখানে আপনি দেখতে পাবেন। ঠিক একইভাবে আপনার ফ্লো রিলেটেড গুলো ফ্লোর মধ্যে, হ্যাঁ, তারপরে হিউম্যান ইন দা লুপ এর মধ্যে। হ্যাঁ, সো এই বিষয়গুলা আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যে একটা নোড খোঁজার জন্য প্রথমে আমাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, করলে এখানে বিভিন্ন গ্রুপ দেখাবে। এই গ্রুপগুলোর মধ্যে থেকে আমরা চাইলে সরাসরি এখানে সার্চ করতে পারি। লেটস সে আমরা যেমন কালকে জিমেল দেখিয়েছিলাম, তো জিমেল এখানে আপনি সরাসরি ওই অ্যাপের নামটা লিখলেই, যে নোড ইউজ করবেন সেটার নাম ইউজ করলেই কিন্তু আপনি সরাসরি নোডের ভেতরে যেতে পারবেন। অথবা আপনি যদি শুরুতে এক্সপ্লোর মাইন্ডসেট থাকে তাহলে আপনি কিন্তু এই গ্রুপ ওয়াইজ যে ফ্লোর মধ্যে কি টাইপের ফ্লো নোড আছে সেটা আমি একটু দেখি, কি টাইপের কোর নোড আছে সেটা একটু দেখি, হ্যাঁ, কি টাইপের হিউম্যান ইন দা লুপ আছে সেটা আমি একটু দেখি, তাহলে কিন্তু এক্সপ্লোর করার জন্য আপনি এইভাবে এক্সপ্লোর করতে পারেন। মোদ্দা কথা, আপনাকে নোটগুলোকে ম্যানেজ করা জানতে হবে। এই নোটগুলো একটা আরেকটার সাথে যেভাবে ডেটা পাস করে, ডেটা কমিউনিকেশন করে, যেভাবে লিঙ্কড, সেটাই হচ্ছে নোড ফ্লো বা সংক্ষেপে ওয়ার্কফ্লো। ওকে, সো আমরা একটা ওয়ার্কফ্লো করার জন্য ওয়ার্কফ্লোর ভেতরে আসলাম। আসার পরে প্রথমে একটা ট্রিগার নোড নিলাম। ট্রিগার নোড হচ্ছে এমন একটা নোড যেটা আপনার ওয়ার্কফ্লোকে ট্রিগার করে, শুরু করে, হ্যাঁ, একটা স্টার্ট বাটনের মতো। মানে একটা কোথাও লাইট জ্বালানোর জন্য যেমন লাইটের বা মানে সুইচ, লাইটের বাটনে চাপ দিতে হয় না, ওয়ালে গিয়ে আমরা ওই বাটনটাতে প্রেস করি, বাটনে প্রেস করলে সাথে সাথে লাইটটা জ্বলে যায়। তো লাইট জ্বালানোর জন্য যে ট্রিগার সেটা হচ্ছে ওই ওয়ালের সুইচ বাটনটা ক্লিক করার সাথে সাথে লাইটটা জ্বলে ওঠে। তো আমার মনে হয় ট্রিগার নোডটা আমি বোঝাতে পেরেছি। তো ঠিক একইভাবে ট্রিগার নোডের পরে আমরা গতকাল দেখিয়েছিলাম জিমেইল নোড। এই জিমেইল নোডের কাজ কি? আপনি জিমেইল নোডের কাজ বোঝার জন্য ওই নোডের উপর ক্লিক করার সাথে সাথে এইখানে
কিছু লিস্ট দেখতে পাবেন। এই লিস্টগুলো মূলত দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে অ্যাকশনস, একটা হচ্ছে ট্রিগার। ট্রিগার তো আমি বলেই ফেললাম, কোনো একটা কাজ ইনিশিয়েট করার জন্য যে নোডটা ব্যবহার করা হয়, যে কাজটা করা হয় সেটা হচ্ছে ট্রিগার। আর অ্যাকশন হচ্ছে অ্যাকচুয়াল কাজটা, অর্থাৎ যে কোনো একটা টাস্ক। লেটস সে আমরা গতকাল যেটা দেখিয়েছিলাম সেটা যদি এখন দেখাতে যাই, লেটস সে গেট মেনি মেসেজ, গেট আ মেসেজ অথবা গেট মেনি মেসেজ। লেটস সে গেট আ মেসেজ আমরা দেখবো, এটা কালকে আমরা দেখিয়েছিলাম। এটা কানেক্ট করলাম, কানেক্ট করার পর দেখেন এখানে কিন্তু এই দুটো নোড পাশাপাশি হুকড হয়ে গেছে। তো দেখেন আপনি যদি খেয়াল করেন এই একটা নোড থেকে আরেকটা নোডের দিকে কিন্তু একটা অ্যারো কানেকশন আসতেছে। এই টেকনিক্যাল টার্মিনোলজি হচ্ছে, এটার নাম হচ্ছে, এই প্রত্যেকটা এই যে পয়েন্ট যেখান থেকে কানেক্ট হচ্ছে এটার নাম হচ্ছে ভার্টেক্স। হ্যাঁ, আর এই যে যে অ্যারোগুলো আসতেছে এটার টেকনিক্যাল টার্ম হচ্ছে এজ, EDGE, এজ, এজ। ওকে, সো এই এজটা অর্থাৎ এই ভার্টেক্স থেকে এটা হচ্ছে একটা আউটপুট ভার্টেক্স, এটা একটা ইনপুট ভার্টেক্স। ওকে, সো এটা একটা আউটপুট ভার্টেক্স, এটা ইনপুট ভার্টেক্স। তো আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা নোডের ইনপুট ভার্টেক্স এবং আউটপুট ভার্টেক্স কিন্তু আলাদা। আউটপুট ভার্টেক্স গুলো সাধারণত সার্কেল শেপের হয়, আর ইনপুট ভার্টেক্স গুলো সাধারণত স্কোয়ার বা রেক্টেঙ্গেল শেপের হয়। হ্যাঁ, তো তার মানে অলওয়েজ এটা যে কোনো রুলস তা না, বাট আপনি মানে একটা হিন্টস দিলাম আর কি, সহজে আপনি যাতে মনে রাখতে পারেন। ওকে, সো এই ভার্টেক্স টু ভার্টেক্স কমিউনিকেশন হয় এজের মাধ্যমে, কানেকশন বা এজ বলবো আমরা। হ্যাঁ, টার্মিনোলজি গুলো আপনার মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে যখন কোনো প্রবলেমে পড়বেন টার্মিনোলজি দিয়ে আপনি কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলে বা চ্যাট জিপিটি দিয়ে সার্চ করলে আপনি এটা বুঝতে সুবিধা হবে, হেল্প পাবেন। এই কারণে ইন্ডাস্ট্রি কিওয়ার্ড গুলো আমাদের মনে রাখা জরুরি। ওকে, সো দেখেন এই ভার্টেক্স থেকে আমি যদি এই ভার্টেক্সের কানেকশন বা এজ এস্টাবলিশ করতে চাই, তাহলে আপনাকে জাস্ট এই প্লাস আইকনের উপর ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ মানে হচ্ছে আপনি মাউসের লেফট বাটনটা চেপে ধরে একদম ততক্ষণ পর্যন্ত আসতে থাকবেন যতক্ষণ না এই আরেকটা নোডের ইনপুট ভার্টেক্সের কাছাকাছি কাছাকাছি চলে আসলেই দেখবেন যে এটা অটোমেটিক সে চুম্বকের মতো, ম্যাগনেটের মতো সে আপনাকে কানেক্ট করে ফেলবে। ওকে, অটোমেটিক করবে, আপনার আর মাউসের কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই। একবার যখন এটা কানেক্টেড হয়ে যাবে তখন আপনি এটাকে ডানে বামে যেদিকে ইচ্ছা মুভ করতে পারবেন আপনার কাজের সুবিধার জন্য। এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন মাউস দিয়ে, ধরেন মাউসের এই কার্সার চেপে ধরে আপনি এই পুরো এরিয়ার দুটাকে একসাথে সিলেক্ট করলেন। এবার আপনি মাউসটা চেপে ধরে, লেফট বাটন চেপে ধরে এগুলোকে ড্র্যাগ করতে পারবেন, দুইটাকে একসাথে লেফটে, রাইটে, টপে, বটমে, হ্যাঁ, মুভ করতে পারবেন। মুভ বা ড্র্যাগ একই কথা। আপনি চাইলে এগুলোকে একটা আরেকটার পাশাপাশি রাখতে পারবেন এইভাবে। ওকে, আপনি চাইলে এগুলাকে আপনি কিবোর্ডের স্পেস বার চেপে ধরে একটু বাঁয়ে নেভিগেট করতে পারবেন, ডানে নেভিগেট করতে পারবেন, ওপরে নেভিগেট করতে পারবেন, নিচে নেভিগেট করতে পারবেন। অর্থাৎ অনেকটা ইলাস্ট্রেটরের ক্যানভাসের মতো। হ্যাঁ, যে আপনি ইচ্ছা মতো, এটা আসলে একটা ক্যানভাসই, এই ক্যানভাসে আপনার যে কোনো ড্রয়িং এর মতো একটা ক্যানভাস, যে আপনার আপনার ওই অবজেক্ট গুলো, এখানে অবজেক্ট মানে নোড আর কি, এই নোড গুলোকে আপনি ইচ্ছা মতো ডানে বাঁয়ে সরিয়ে যাতে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, একটা নোড এখানে রাখলেন, অনেক বড় ওয়ার্কফ্লো তৈরি করার জন্য এই ক্যানভাসটা আসলে হেল্পফুল। কিভাবে, ধরেন আপনি 100টা নোড নিয়ে যখন কাজ করবেন তখন তো আসলে এইটুকু জায়গা, স্ক্রিনে যতটুকু জায়গা দেখতে পাচ্ছি এতটুকু তো আসলে এনাফ না। তো তখন যাতে আমরা এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী ছোট করতে পারি, ছোট করার জন্য কন্ট্রোল চেপে ধরে আপনার মাউসের যদি স্ক্রল বার থাকে তাহলে সেটাকে একটু ডানে বাঁয়ে মানে ওপর নিচে ঘোরাবেন, ঘোরালেই দেখবেন যে কখনো ছোট ও মানে ওপর থেকে নিচের দিকে গেলে বড় হতে থাকবে, আর ওপর থেকে নিচের দিকে গেলে ছোট হতে থাকবে। নিচ থেকে উপরের দিকে গেলে বড় হবে, নিচ থেকে নিচের দিকে স্ক্রল করলে ছোট হবে। হ্যাঁ, অর্থাৎ আপনি এই কাজটা কন্ট্রোল চেপে ধরে প্লাস মাইনাস দিয়েও করতে পারবেন, যদিও প্লাস মাইনাস ধরলে পুরো ক্যানভা, পুরো ব্রাউজারের কি বলবো যে এই ভিউ পোর্টটাই আপনার জুম ইন জুম আউট হবে। তো সেক্ষেত্রে আমরা ভিউ পোর্ট জুম ইন জুম আউট না করে আমরা শুধু ক্যানভাসের নোটগুলোকে যদি করতে চাই তাহলে প্রথমে এটাকে সিলেক্ট করে নিতে হবে এভাবে, তারপর কন্ট্রোল চেপে ধরে স্ক্রল বার ওপরে নিচে করলেই আপনার এটা ছোট বা বড় হবে। ওকে, তো করলাম, করার পর এখন দেখেন ছোট করলাম, করে আমি এখন এটাকে ডানে সরায় রাখলাম। আপনার ভিজুয়াল এরিয়ার বাইরেও কিন্তু আপনি এটাকে সরাতে পারবেন, এটার এই হচ্ছে অ্যাডভান্টেজ। হ্যাঁ, আপনি চাইলে ইচ্ছা মতো এটাকে এক্সপ্যানশন করতে পারবেন, ডানে বাঁয়ে মুভ করাতে পারবেন সবকিছু। এটা খুবই চমৎকার একটা ফ্যাসিলিটি। N8N
এত পপুলার হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা রেখেছে সেটা হচ্ছে এই N8N এর এই নোড এডিটর। হ্যাঁ, এই নোড এডিটর, এই প্যানেলটা, এই ক্যানভাসটা, এটা আসলে খুবই ইউজফুল, খুবই ইউজফুল। হ্যাঁ, তো আপনার এই বেসিক অপারেশনটা আমি দেখাই দিলাম, কালকে সময়ের অভাবে এটা দেখানো হয়নি। আপনি নোডটাকে ড্র্যাগ করতে পারবেন, এই ড্র্যাগ করার পরে একসাথে ড্রপ করতে পারবেন, নেভিগেট করতে পারবেন ডানে বাঁয়ে উপরে নিচে, এবং স্পেস বার চেপে ধরে এগুলোকে মুভ করতে পারবেন। আবার কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করার পরে স্ক্রল বার দিয়ে জুম ইন জুম আউট সবই কিন্তু করতে পারবেন। আমি অনেক কিছু হয়তো রিপিটিটিভ করছি, বিকজ আপনারা নতুন যারা আছেন তাদের জন্য আমি মনে করি এটা একটা হেল্পফুল হবে। ওকে ওকে, সো আমাদের নোডের মধ্যে আমাদের ছোট্ট কালকে যে সিনারিওটা দেখিয়েছিলাম সেই সিনারিওটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এখন আরেকটা স্টেপ বাকি আছে। এই যে এখানে দেখেন নোডের মধ্যে একটা ওয়ার্নিং সাইন দেখছি, এই ওয়ার্নিং সাইনটা কিভাবে আমরা রিমুভ করব বা কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবো সেটা যদি দেখাই, সেটার জন্য প্রথমে আমাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই নোড উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এই একটা নোডের, এটা হচ্ছে সেটিংস উইন্ডো বা নোডের ইনফরমেশন প্যানেল। এই ইনফরমেশন প্যানেলের তিনটা অংশ। লেফট সাইডে হচ্ছে ইনপুট অংশ, মাঝখানে হচ্ছে এই ইটসেলফ এই প্যারামিটার বা সেটিংস অংশ, আর ডান সাইডে হচ্ছে আউটপুট অংশ। অর্থাৎ এই জিমেল নোডটা যেসব নোড থেকে ইনপুট নিবে সেগুলো এই বাম সাইডে থাকবে। এই প্রসেস করার পরে এই মাঝখানের প্যারামিটারের ইনফরমেশন গুলো দিয়ে নোডটা প্রসেস করার পরে যে আউটপুট জেনারেট করবে সাধারণত জেসন, সেটাই ডান পাশে থাকবে। আর এর যে সেটিংস ইনফরমেশন সবকিছু এই প্যারামিটার এবং সেটিংস এই দুইটা ট্যাবের মধ্যে থাকবে। সো একটা নোডের ইনফরমেশন প্যানেলের তিনটা অংশ, সেটা আমরা এক্সপ্লোর করলাম। ওকে, তো তারপর সবচেয়ে বড় যেটা, যে জিমেল এবং এই রিলেটেড যে নোটগুলো আছে সেগুলোর জন্য আমাদেরকে ক্রেডেনশিয়াল কনফিগার করতে হবে। এখন ক্রেডেনশিয়াল কনফিগার কিভাবে করব? আমরা জাস্ট এখানে ক্লিক করে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এই বাটনে ক্লিক করব, করলে নতুন একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আপনি খেয়াল করবেন যে বাম পাশে তিনটা নেভিগেশন মেনু আছে। এই তিনটার আসলে শুধু প্রথমটাই কার্যকরী, বাকি কোনোটাই কখনোই কাজে লাগবে না। সো ডোন্ট ওয়ারি, ইগনোর দ্যাট। আপনি শুধু কানেকশন ট্যাবের কাজটা দেখাচ্ছি। এখানে প্রথম যেটা কানেক্ট ইউজিং, এখানে দুইটা কানেকশন মেথড দেয়া আছে, একটা হচ্ছে OAuth আর একটা হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট। সার্ভিস অ্যাকাউন্ট 99% ক্ষেত্রে আপনাদের লাগবে না। সো আমরা রেকমেন্ড করব, এবং N8N নিজেও এটা রেকমেন্ড করে যে আপনি OAuth সার্ভিস মডেলে, কানেকশন মডেলে সবসময় কাজ করবেন। তো OAuth কানেকশন মডেলে আপনাকে একটা ইউআরএল দিবে অটোমেটিক্যালি। এটা যখন ক্লাউডে ডিপ্লয় করা থাকবে তখন একটা ক্লাউড ইউআরএল পাবেন। যেহেতু এটা আমার লোকাল মেশিনে ডিপ্লয় করা, সেহেতু লোকাল মেশিনের একটা ইউআরএল পাচ্ছি। এই ইউআরএলটাকে আমাদের এখান থেকে কপি করতে হবে। কপি করে এবার আমাদের গুগলের ক্লাউডে যেতে হবে, যে সেখানে আমাদের এই জিমেলের যে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট, এই তথ্যগুলো আমরা গুগল ক্লাউড কনসোল থেকে পাবো। ক্লাউড কনসোলে যাওয়ার উপায় কি? আপনি সিম্পল, আপনি গুগলের কাছে যে ধরেন আপনি জানেন না কিছু, আপনি লেখেন কনসোল গুগল ক্লাউড, এটা দিয়ে এন্টার দিলেই আপনি গুগল আপনাকে দিয়ে দিবে। যেমন দেখেন cloud.google.com, cloud.google.com এ চলে গেলেন। এখানে গেলে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। আমি সরাসরি, যেহেতু আমি জানি, সরাসরি চলে যাচ্ছি কনসোল সরি console.cloud.google.com। এই ইউআরএলটা আমি আপনাদেরকে দিয়ে দিব পরবর্তীতে, সো কোনো অসুবিধা নাই। এখানে যাওয়ার পর আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে। এখানে বাম পাশে আপনি এই যে উপরে এই যে মেনুটা বাম পাশে, এই মেনুটার নাম হচ্ছে হ্যামবার্গার মেনু। তো এই হ্যামবার্গার মেনুতে যখন ক্লিক করবেন তখন এই গুগল ক্লাউডের যত অপশন আছে, এখানে অনেক হাজার ফিচার আছে। এতগুলো ফিচার আমাদের দরকার নেই, আমরা জাস্ট 2-3টা ফিচার সম্পর্কে জানলেই হবে। এই অনেকগুলো অপশন থেকে আমাদের শুধু একটা অপশন নিয়ে আমাদের এই মুহূর্তে কাজ, সেটা হচ্ছে এই যে গুগল এপিআইস অ্যান্ড সার্ভিস, এই বাম পাশে এখানে আমরা জাস্ট ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের নতুন একটা প্যানেল চলে আসলো। এই প্যানেলে যা ইন্টারফেস দেখতেছে এটাই মূলত আমাদের কাজ। ওকে, তো এখান থেকে বাঁ পাশের প্রত্যেকটা মেনু যদি আমি একটু পড়ার চেষ্টা করি, এনাবলড এপিআইস অ্যান্ড সার্ভিসেস প্রথমটা, তারপরের অপশনটা হচ্ছে লাইব্রেরি, তারপরটা হচ্ছে ক্রেডেনশিয়ালস, তারপরটা হচ্ছে OAuth কনসেন্ট স্ক্রিনস, পেজ ইউজেস এগ্রিমেন্টস। ওকে, সো আমাদের এখান থেকে কি করতে হবে? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা এপিআই তৈরি করব, আমাদের একটা এপিআই ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট সিক্রেট তৈরি করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, যে কিসের জন্য এপিআইটা তৈরি করব? জিমেইলের যে ইমেল রিড ফ্যাসিলিটি আছে, ইমেল ফ্যাসিলিটি আছে, সেটা অ্যাক্সেস করার জন্য। তাহলে প্রথমে আমাকে এটা
জিমেলটাকে আমার এই গুগল ক্লাউড কনসোলে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার জন্য কি করতে হবে? জিমেল এপিআই। ওকে, তো জিমেল এপিআই দেওয়ার আগে আমাকে মাথায় রাখতে হবে যে আমি যখন কোনো একটা অ্যাপ্লিকেশন অ্যালাউ করব, সেটা কিন্তু অবশ্যই কোনো না কোনো প্রজেক্টের আন্ডারে অ্যালাউ করতে হবে, রাইট? সো এই মুহূর্তে দেখেন আমার এখানে প্রজেক্ট সিলেক্ট করা আছে মাস্টার ইআরপি, বাট এই প্রজেক্টের আন্ডারে আমরা এটা করতে চাচ্ছি না। লেটস সে আমরা একটা ব্র্যান্ড নিউ প্রজেক্টের আন্ডারে করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা নিউ প্রজেক্টে যাব। যাওয়ার পর এখানে আমরা যেহেতু দীপ্তির জন্য করব, আমি ছোট হাতের দীপ্তি লিখছি, তারপর আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব। দেওয়ার পরে সাথে সাথে দেখেন ডান পাশে এই প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং ডান পাশে দেখেন আমাকে অপশন দেখাচ্ছে। খেয়াল করবেন ওপরে এই সময়ে কিন্তু এটা প্রজেক্ট এখনো কিন্তু চেঞ্জ হয়নি, আমার ওই আগের প্রজেক্টটাই রয়ে গেছে। তো আমাকে অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য কি করতে হবে? এই যে এখানে যে সিলেক্ট প্রজেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন দীপ্তি লেখার নিচে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলেই একটু সময় নেবে ও আপনাকে অটোমেটিক দেখেন ওই প্রজেক্টটা সিলেক্ট করে দিবে। ওকে, আমরা এখন দীপ্তির মধ্যে আছি। তো দীপ্তি প্রজেক্ট সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা এবার গিয়ে আমরা জিমেল বা যে অ্যাপ্লিকেশনটা আমরা এনাবল করতে চাই ক্লাউড কনসোলে, সেটাকে আমরা নাম দিব, দিয়ে সার্চ করলেই চলে আসবে। আমরা এখান থেকে জিমেল এপিআইটা নিতে চাই, জিমেল এপিআই এর মধ্যে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমরা এই প্রজেক্টের জন্য কিন্তু জিমেল সার্ভিসটা এখনো এনাবল করিনি, সুতরাং আমাদের এটা এনাবল করতে হবে। এনাবল করার জন্য এনাবল বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে 4 থেকে 5 সেকেন্ড। এটা এনাবল হয়ে যাবে। এনাবল হলে আপনি এখানে মেসেজ দেখতে পাবেন। হ্যাঁ, ডান, এটা কিন্তু এনাবল হয়ে গেছে। এনাবল হলে অটোমেটিকলি সে রিডাইরেক্ট করে আপনাকে এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। তারপর কি করতে হবে? তারপর এখান থেকে আপনাকে ক্রেডেনশিয়ালে চাপ দিতে হবে। ক্রেডেনশিয়াল চাপ দেওয়ার পরে আপনি দেখেন আমাদের এখানে বলছে যে ক্রেডেনশিয়ালটা পাওয়ার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কনফিগার কনসেন্ট স্ক্রিন। অর্থাৎ গুগল এপিআই আপনার ইউজারের কাছ থেকে যখন অ্যাপ্রুভাল নিবে তখন যে নামটা দেখাবে সেই নামটা আপনার এখানে সেট আপ করতে হবে, যেটাকে কনসেন্ট স্ক্রিন বলতেছে, অনুমতি পত্র আর কি। হ্যাঁ, গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। তারপর এখানে নাম আসবে, এইখানে আপনার ব্র্যান্ড নেমটা দিবেন যে নামে ইউজারদের কাছে নোটিশটা যাবে যে এই দীপ্তি আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস চাচ্ছে, আপনি কি অ্যালাউ করবেন কিনা। সো এখানে আমি ধরেন বড় হাতের দীপ্তি, লেটস সে দীপ্তি লিমিটেড লিখে দিলাম জাস্ট ফর টেস্ট। হ্যাঁ, এখানে তারপর এখান থেকে আপনার ইমেলটা দিবেন, যে ইমেল দিয়ে আপনি প্রজেক্টে লগ ইন করেছেন। তারপর নেক্সট। তারপর এখান থেকে অটোমেটিক্যালি দুটো অপশন পাবেন, ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনালটা আপনি চাইলেও ক্লিক করতে পারবেন না, সো আমাদের জন্য এক্সটার্নালেই ক্লিক করতে হবে। দেয়ার ইজ নো আদার অপশন। নেক্সট। তারপর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে রেকমেন্ড করব যে আপনার সেম ইমেল আইডি দেওয়ার জন্য যেটা দিয়ে আপনি এখানে লগ ইন করেছেন। নেক্সট। তারপরে এগ্রি, টার্মস অ্যান্ড পলিসিগুলো এগ্রি দিয়ে আমরা কন্টিনিউ দিব। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করে দিব। এটা ক্রিয়েট করার সাথে সাথে এই কনসেন্ট স্ক্রিনটা ডান হয়ে যাবে এবং আমাদের পরবর্তী স্টেপ, অর্থাৎ আমরা যে ক্রেডেনশিয়াল তৈরি করতে চাই সেটা রেডি হয়ে যাবে। দেখেন এটা রেডি হওয়ার জন্য এখানে আপনার এখন মেনুটা দেখাচ্ছে যে ক্রিয়েট ও অথ ক্লায়েন্ট, এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এখন আপনি ক্লায়েন্ট তৈরি করার জন্য আপনাকে সুযোগ দিচ্ছে। এখন আপনি কি টাইপের ক্লায়েন্ট তৈরি করবেন? আপনি কি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য করবেন, নাকি ডেস্কটপ অ্যাপের জন্য, নাকি ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য? সো আমরা যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন করব, অর্থাৎ N8N কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, সো N8N যেহেতু একটা ওয়েব অ্যাপ্লিকেশন, সুতরাং আমাকে এখানে ওয়েব অ্যাপ্লিকেশন দিতে হবে। দেওয়ার পর এখানে একটা নাম দিতে হবে। লেটস সে আমরা এখানে নাম দিব যে দীপ্তি N8N, আপনি যে কোনো নাম দিতে পারেন, জাস্ট নামটা আপনার মনে রাখতে হবে। হ্যাঁ, তারপর এখানে ইউআরএল, দুটো ইউআরএল দিতে হবে, একটা অথরাইজ জাভাস্ক্রিপ্ট অরিজিন আর একটা হচ্ছে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল। তো এই ইউআরএলটা কোথায় পাবো? এই যে এখানে যে ইউআরএলটা আমাকে দিয়েছে একটু আগে, ওঅথ রিডাইরেক্ট ইউআরএল, এটা ক্লিক করে নিব। নিয়ে আমরা সিম্পলিসিটির জন্য জাস্ট একটা পেস্ট করে দিলাম এখানে। এই অথরাইজ জাভাস্ক্রিপ্ট অরিজিন এটা দিলেও হয় না দিলেও হয়, এটা অপশনাল। যদি দিতে হয় অবশ্যই এটা শুধুমাত্র এই পোর্ট পর্যন্ত দিবেন, আর বাকিটা দিতে হবে না। ওকে, দেওয়ার পরে আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করে ফেলবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ওঅথ ক্লায়েন্টটা এখানে দেখাবে। সো এখন এই ক্লায়েন্টটা আপনি এখান থেকে কপি করে নিলেন, নিয়ে N8N চলে গেলেন, ক্লায়েন্ট আইডির ঘরে পেস্ট করে দিলেন। তারপর ক্লায়েন্ট সিক্রেট, এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট, এই ডান পাশে এখানে এই কপি বাটনে ক্লিক করে দিলেন। তারপরে ক্লায়েন্ট সিক্রেটটা এখানে পেস্ট করে দিলেন। দেওয়ার পর সাইন ইন উইথ গুগল ক্লিক করে দিলেন। দেওয়ার পর এখানে আপনার অপশন চাইবে, ওই যে দেখেন দীপ্তি লিমিটেড একটু আগে লিখছিলাম, ওই দীপ্তি লিমিটেড এখানে আসছে।
এবার আপনার ওই এখানে তো অনেকগুলো জিমেল আইডি থাকতে পারে, আপনি যদি মাল্টিপল জিমেল আইডি দিয়ে লগ ইন করেন মাল্টিপল দেখাবে। তো আপনি একটু আগে এই স্ক্রিনে আপনার এই ক্লায়েন্টটা তৈরি করার সময় যে ইমেলটা দিয়ে অ্যালাউ করেছেন সেটাই কিন্তু আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো আপনি এই ইমেল দিয়ে আমি করেছিলাম। তারপর দেখেন এখানে একটা অ্যাক্সেস ডিনাইড দেখতে পাবেন আপনারা। এই অ্যাক্সেস ডিনাইডটা কেন হচ্ছে, বিকজ এই ইমেলটা আমাদের এখানে টেস্ট ইউজার হিসেবে অ্যাড করা নাই, সেই কারণে। সো এটা আমরা কিভাবে টেস্ট ইউজারটা অ্যাড করতে পারবো, এই যে অডিয়েন্সের ঘরে যেতে হবে, অডিয়েন্সে যাওয়ার পরে এখানে অ্যাড টেস্ট ইউজার এই বাটনে ক্লিক করব, তারপরে এই ইমেল আইডিটা আমরা এখানে একবার পেস্ট করে দিব, সেভ বাটনে একবার ক্লিক করব, দুইবার ক্লিক করব, দুইবার ক্লিক করলে সেভ হবে, সেভ হয়ে গেল, ডান। এবার আমরা আবার এনে টেনে গিয়ে সেম কাজটা করার চেষ্টা করব। এবার দেখেন ওই অ্যাক্সেস এরর কিন্তু নাই। হ্যাঁ, এখন আমরা কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পর যে যতগুলো আমাদের কাছে পারমিশন লেভেল চাচ্ছে প্রত্যেকটা সিলেক্ট অল করে দিব, যেহেতু আমরা বিগিনার আমাদের এখন প্রত্যেকটা ডিটেল যাওয়ার সুযোগ নাই, সো আমরা প্রত্যেকটা অল করে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। সাথে সাথে কানেকশন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে N8N কে আমার জিমেল অ্যাপের সাথে কানেক্ট করতে পারছি। তো কানেক্ট হওয়ার সাথে সাথে এখানে আপনার উইন্ডো দেখাবে এবং আপনি এখানে দেখবেন এই উইন্ডোটা ক্লোজ করে আপনি অনেক সময় গ্রিন গ্রিন মেসেজটা এখানে নাও দেখাতে পারে, সেটার জন্য আপনি জাস্ট একটু রিফ্রেশ করে নেবেন, অনেক সময় স্টাক হয়ে যায়, রিফ্রেশ করে নিলে এটা অনেক সময় হয়। হ্যাঁ, সো এটা একদম পুরোটাই চলে গেছে। সো আমি আবার জিমেল উইন্ডোটা নিয়ে আসছি, কোনো বিগ ডিল না। হ্যাঁ, দেখেন ওখানে চলে আসছে। এখন আমরা সিম্পল কিছুই না, একটু আগে যেহেতু আমরা যে ক্রেডেনশিয়ালটা তৈরি করছি এটা হচ্ছে এই যে এই 2, হ্যাঁ 2 দেখেন এখন কিন্তু গ্রিন সিগন্যালটা আমরা পেয়ে গেছি। ওকে, সো দুইটা কেন, কারণ একটু আগে আমি আমার আরেকটা অ্যাকাউন্ট কনফিগার করেছিলাম আপনাদেরকে দেখানোর আগে মেক শিওর হওয়ার জন্য, সেই কারণে এখানে দুইটা। তো আমার এই সেকেন্ড যেটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি আমার জিমেলে থাকা ইমেলগুলোকে রিড করতে চাই, লেটস সে আমার জিমেল আমি ওপেন করলাম দেখানোর জন্য, দেখেন এটা আমার জিমেলের মেলগুলা। এখন এখান থেকে যদি আমি ইমেল রিড করতে চাই তাহলে এখানে কি চাচ্ছে, আমার মেসেজ আইডি দিতে বলছে। তো মেসেজ আইডি তো আমার কাছে নাই, তাহলে আমার উপায় কি, উপায় হচ্ছে যে আমি গেট ম্যানি মেসেজ দিব। গেট ম্যানি মেসেজ দিয়ে লিমিটে আমি 50-এর জায়গায় একটা দিয়ে দিব, তাহলে আলটিমেটলি আমার একটা মেসেজই আসবে। ওকে, ওকে দেওয়ার পরে আমি যেহেতু আমরা প্রথমে একটা টেস্ট করে দেখব যে সব ঠিক আছে কিনা। এই আমরা একটু আগে যে ক্রেডেনশিয়াল দিয়েছিলাম সেই ক্রেডেনশিয়ালে যদি কোনো ঝামেলা না থাকে তাহলে এই টেস্ট সেটা দেওয়ার সাথে সাথে আপনার জিমেল থেকে সে একটা ইমেল রিড করে এখানে দেখাবে। এখানে খেয়াল করেন যে আমার ইনবক্সে অনেক ধরনের ইমেল আছে, বাট ইমেলটা কেন এই টাইপের ইমেলটা আসলো, বিকজ এইটা আমি এখান থেকে আপনার ইমেল থেকে যে ইমেলগুলো আসবে সেটা কিন্তু এখান থেকে আপনি ফিল্টার করে দিতে পারবেন। ওকে, সো ফিল্টার করার জন্য আপনি অ্যাড ফিল্টার বাটনে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে সেন্ডার অনুযায়ী ফিল্টার করতে পারেন। লেটস সে আমি আমার এই ইমেল আইডি থেকে যে ইমেলগুলো আসবে, লেটস সে আমার admin@matthews.com থেকে যে ইমেলগুলো আসবে সেগুলোকে আমি ট্র্যাক করতে চাই, সেটা দিয়ে দিব। দিয়ে আবার যদি আমি টেস্ট স্টেপে দেই তাহলে দেখেন এবার কিন্তু ইমেলটা চেঞ্জ হয়ে গেছে এবং আমি শুধু আমার ওই যে সেন্ডার অর্থাৎ admin@matthews.com এখান থেকে যে মেইলগুলো আসছে সেখান থেকে শুধু লাস্ট ইমেলটা কিন্তু আমার এখানে চলে আসছে। আমি যদি আমার জিমেইলে গিয়ে এই ইমেল আইডি দিয়ে সার্চ দিই, দেখেন প্রথম যে মেলটা সেটাই কিন্তু আমি এখানে দেখতে পাবো। ওকে, ওকে, সো এটা আমরা করে ফেললাম, কিভাবে জিমেল দিয়ে কানেক্ট করে ইমেল ফেচ করতে হয় সেটা আমরা দেখিয়ে দিলাম। তো কালকে আমাদের এই পর্যন্তই ছিল, আমাদের এইটুকুই টাস্ক ছিল। তারপরে আমরা আরেকটা সম্ভবত করেছিলাম, আমরা এআই মডেলগুলো কিভাবে এই লোকাল মেশিনে ওলামা রান করে সেগুলোর মাধ্যমে কিভাবে আমরা এই N8N থেকে ইউজ করতে পারি সেটা আমরা দেখানো হয়েছিল। তো আমি ওইটাকে এখন দেখাবো। এটা দেখার জন্য সিম্পল, আমরা এতক্ষণ একটু আগে যা আলোচনা করেছি সেগুলো ছিল সব পেইড এআই মডেল বা পেইড এলএলএম মডেল, বাট শুধু ওয়ার্ল্ডে পেইড না, কিছু ওপেন সোর্স ফ্রি মডেল প্রোভাইডার আছে লাইক ওলামা, হাগিং ফেস। হ্যাঁ, এগুলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কি বলবো এআই রিপোজিটরি বা এআই হাব, এআই এলএলএম হাব। গিটহাব যেমন
সোর্স কোড হাব, সোর্স কোডের রিপোজিটরি। এরকম এলএলএম মডেলের রিপোজিটরি হচ্ছে হাগিং ফেস, ওলামা। হাগিং ফেস এবং ওলামা দুইটা কম্পিটিটর বলতে পারেন, বাট হাগিং ফেস আর ওলামার মধ্যে পার্থক্য হচ্ছে হাগিং ফেস একটু লার্জ স্কেল, এখানে ফ্রি পেইড সব ধরনের এলএলএম মডেল পাওয়া যায়। আর ওলামা হচ্ছে ওপেন সোর্স 100% এবং এখানে শুধুমাত্র ফ্রি এবং ওপেন সোর্স এলএলএম মডেল গুলা পাওয়া যায়, এখানে কোনো পেইড গুলা পাওয়া যায় না। ওকে, দ্যাটস দ্য ডিফারেন্স। এখন এই ওলামা ইনস্টল করার জন্য ভেরি সিম্পল, ওলামা.com এ যাবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ম্যাক ইউজার, লিনাক্স অথবা উইন্ডোজ যাই হন না কেন, আপনি সেইখানে ক্লিক করে, যদি উইন্ডোজ এবং ম্যাক হন আপনাকে একটা বাইনারি ফাইল ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে নেক্সট 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 করলেই আপনার ইনস্টল হয়ে যাবে। আর আমরা যেহেতু এখানে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স ইনস্টল করে দেখাচ্ছি, সুতরাং আমরা লিনাক্স অপশনটা ক্লিক করব, করে এই যে কমান্ডটা, এখান থেকে কমান্ডটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথেই আপনার মেশিনে ওলামা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। ডিপেন্ডিং অন ইউর ইন্টারনেট স্পিড, এটা টাইম লাগবে, কারো মোবাইল, কারো ইন্টারনেট, কারো কম্পিউটারে হয়তো আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, এক একজনেরটা এক এক রকম লাগবে। তো এটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাওয়ার পর, আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি আর ইনস্টল করছি না। ইনস্টল হয়ে গেল বুঝবেন কিভাবে, ওলামা স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন লিখে, সরি, ড্যাশ ড্যাশ ভার্সন লিখে এন্টার দিবেন। এন্টার দিলেই দেখেন আপনার ওলামার কোন ভার্সনটা রানিং আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। যদি ওলামার ভার্সন দেখতে পান তার মানে ওলামা সঠিকভাবে রান হয়ে গেছে। এখন আপনার মেশিনে আপনি ওলামা ইনস্টল করে ফেললেন, এখন ওই ওলামার ফ্রি মডেলগুলো কিভাবে ডাউনলোড করবেন, রাইট? তো এই মডেল সেকশনে আমরা চলে যাব। মডেল সেকশনে যাওয়ার পরে এখানে যত ওয়ার্ল্ডের ফ্রি পপুলার ওলামা মডেলগুলো আছে, মানে সেগুলো আছে, যেমন ওপেন এর জিপিটি ওএসএস, ডিপসিকের ডিপসিক আর1, হ্যাঁ আর1 সরি, গেমা 3, এমবেডিং গেমা, কিউকুয়েন, আলিবাবা, হ্যাঁ, এরকম অনেকগুলো আছে। আমরা সবচাইতে আমাদের লোকাল এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা মডেল আছে যেটা ফেসবুকের, খুবই ভালো, ছোট, লাইট ওয়েট। আমাদের যেহেতু ইন্টারনেট স্পিডের সমস্যা আছে, কম্পিউটারের জিপিইউ, মেমোরি এগুলোর সমস্যা আছে, সুতরাং আমরা ছোট মডেল চেষ্টা করব তুলনামূলক ডাউনলোড করার। তো লামা 3.2 এটা খুবই নাইস একটা মানে মডেল ছোট মেশিনের জন্য। তো আমরা এখান থেকে এই যে 3.2 লেটেস্ট, এটা আমরা কপি করব। এই লেটেস্ট একটা যে মডেলগুলোর পাশে দেখতে পাবেন সেইটা বাই ডিফল্ট মডেল আর কি, অর্থাৎ আপনি যখন এই কমান্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তখন যদি আপনার লোকাল মেশিনে এন্টার প্রেস করেন তখন আসলে কোনটা ডাউনলোড হবে, তখন এখানে তো কোনো ভার্সন বলা নাই, এখানে 3টা অপশন আছে, 3টার মধ্যে তো কোনটা সেটা কিন্তু বলা নাই, হ্যাঁ, শুধু লামা 3.2 আছে, অথচ এখানে দেখেন 3.2:1b, 3.2:3b, দুইটা অপশন আছে। তো লেটেস্ট মানে হচ্ছে আসলে এই আপনার মানে লেটেস্ট মানে হচ্ছে যে 3.2, অর্থাৎ এই ধরেন 3.2 পরবর্তীতে যেগুলা আপডেট আসবে অর্থাৎ সেগুলো হচ্ছে লেটেস্ট। তো এখানে দেখেন 3.2 2 জিবি এবং এই লেটেস্টটা 2 জিবি, তার মানে বোঝাই যাচ্ছে যে লেটেস্টে আসলে এই 3.23 বিলিয়ন প্যারামিটারের যে মডেলটা সেটা কিন্তু লেটেস্ট। তাহলে এটা আমরা ডাউনলোড করার সাথে সাথে মূলত এই 3 বিলিয়ন প্যারামিটারের যে মডেলটা সেটা ডাউনলোড হবে আসলে। তো এটা অলরেডি আমার মেশিনে ডাউনলোড করা আছে, এই কারণে এটা আর ডাউনলোড হয়নি। তো আমি করা আছে কিনা এটা বুঝবো কিভাবে, ওলামা স্পেস লিস্ট দিয়ে এন্টার দিব। ওলামা লিস্ট দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমার মেশিনে ইনস্টল করা যত ওপেন সোর্স মডেল আছে সবগুলো আমি এখানে দেখতে পাবো। তো আমি একটু আগে যেটা আমরা ডাউনলোড করার কথা বললাম, এই যে এটা লামা 3.2 লেটেস্ট, এটা 2 GB একটা মডেল, এটা আমি আরো 7 মাস আগে এক্সপ্লোর করা শুরু করেছিলাম। আমি বলেছি যে আমি গত ফেব্রুয়ারি মাস থেকে হেভিলি এই এআই ডেভেলপমেন্টের সাথে জড়িত। তো 7 মাস আগে এটা আমি এক্সপ্লোর করেছি এবং আমার এক্সপিরিয়েন্স থেকে দেখা যে সবচেয়ে লাইট ওয়েট একটা সুন্দর মডেল, এই কারণে এটা আমরা দেখালাম। ওকে, তো লোকাল এলএম মানে লামা রান করা হয়ে গেল, মানে ডাউনলোড করা হয়ে গেল। এখন এটাকে আপনি যদি রান করতে চান, লেটস সে এখানে আপনি এটাকে রান করতে চান, তাহলে কি করতে হবে, ওলামা স্পেস রান স্পেস এই মডেলটার নাম কি, এই পুরা নামটা এখান থেকে কপি করে নিয়ে আপনি যেটা রান করতে চান সেটা দিয়ে দিবেন, দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথেই আপনার এটা ঢুকে যাবে। আমার এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, বিকজ এই যে একটু আগে যখন আমরা এই কমান্ডটা দিয়ে ডাউনলোড করলাম
তখন কিন্তু আমরা ইনস্টলেশনটা কমপ্লিট করিনি, সেই কারণে এরর দেখাচ্ছে। এররটা আমি একটু পরে ফিক্স করে ফেলবো। তো আপনাদের এই এররটা দেখাবে না, সো ডোন্ট ওয়ারি। আপনি ওলামা রান দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু এই মানে ওলামাটা রান হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা, আরেকটা উপায় আছে। ওলামা যে আপনার লোকাল মেশিনে সবকিছু প্রপারলি ইনস্টল হয়েছে সেটা বুঝবেন কিভাবে? এটা ব্রাউজারে গিয়ে আপনি লোকাল হোস্ট লেখার পরে ওলামার যে ডিফল্ট পোর্ট আছে 11434, এটা দিয়ে আপনি যখন এন্টার দিবেন, এন্টার দিলে ওলামা ইজ রানিং এটা আপনি ব্রাউজারে দেখতে পাবেন। ওকে, সো ওলামা ইজ রানিং যদি দেখতে পান, তার মানে আপনি বুঝবেন যে ওলামা আপনার সঠিকভাবে ইনস্টল হয়েছে। ওকে, তো এবার ওলামা ইনস্টলেশন ডান। এখন আমরা দেখাবো যে এই ওলামাটাকে আপনি কিভাবে N8N এ কানেক্ট করবেন। ওকে, N8N এ কানেক্ট করার জন্য আমরা আরেকটা ওয়ার্ক ফ্লো তৈরি করব, ক্রিয়েট ওয়ার্ক ফ্লো। তারপর একটা লেটস সে, এবার যেহেতু ওলামার সাথে আমরা চ্যাট করব, সো আমরা একটা চ্যাট ট্রিগার নিচ্ছি। তারপর এই চ্যাট ট্রিগারের সাথে আমরা একটা এজ কানেক্ট করব, অ্যাডভান্স এআই মডেল, এআই এজেন্ট। এটা করার পরে এখানে দেখেন আমি এই এআই এজেন্ট নোডটার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই এআই এজেন্টের তিনটা নোড, আপনি এখানে তিনটা কি বলবো আউটপুট পোর্শন বা আউটপুট ভার্টেক্স আপনি দেখতে পাবেন, যদিও এগুলো ইনপুট ভার্টেক্স। একটা হচ্ছে চ্যাট মডেল, একটা হচ্ছে মেমোরি, আর একটা হচ্ছে টুল। তো লেটেস্ট যারা N8N মডেল N8N ইনস্টল করবেন, এটা আমার 2 সপ্তাহ আগের ইনস্টল করা, তখন এই তিনটাই ছিল। অনেকের হয়তো চারটা এখানে আউটপুট নোড বা ভার্টেক্স আসতে পারে, এগুলোকে ভার্টেক্স বলে। হ্যাঁ, চারটা ভার্টেক্স আসতে পারে, বাট সেম আপনি যে এই তিনটার বাইরে যেটা দেখবেন ওইটা চাইলে ইগনোর করতে পারেন, ওটা সম্ভবত ফরম্যাট বা এই টাইপের কিছু একটা হবে। সো আপনি এই তিনটা শিখলেই হবে, ওটা আপনি কানেক্ট না করলেও বা ইউজ না করলেও কোনো সমস্যা নাই। তো এই চ্যাট মডেলে হচ্ছে আপনার এলএলএম মডেলগুলোকে কানেক্ট করার জন্য। তো এখানে আমরা যেহেতু লোকালি ওলামা ইনস্টল করেছি, সুতরাং আমরা ওলামাটাকে এখানে সিলেক্ট করে দিব। ওলামা দিলাম, দেওয়ার পরে দেখেন যে উইন্ডো আসছে, এখানে আপনাকে ওলামাটাকে সেট আপ করে নিতে হবে বাই ডিফল্ট। তো সেট আপ করার জন্য আপনি মানে এডিট বাটনে ক্লিক করে যে উইন্ডোটা আসবে, এখানে জাস্ট কিছুই না, আপনি কানেক্ট বাটনে ক্লিক করে দিলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, যেহেতু লোকাল মেশিনে অলরেডি আপনি ওলামা ইনস্টল করে ফেলেছেন। ওকে, এরকম একটা গ্রিন আইকন দেখতে পাবেন, কানেকশন টেস্টেড সাকসেসফুলি। উইন্ডো ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে মডেল সেকশনে এসে আমার এখানে যেহেতু লোকাল মেশিনে যেহেতু অনেকগুলা মডেল ইনস্টল করা আছে, সুতরাং প্রত্যেকটা মডেল এখানে দেখতে পাচ্ছেন। বাট আপনারা শুধুমাত্র লামা 3.2 এই লেটেস্ট যে প্যারামিটারের যে মডেলটা ছিল সেটা ইনস্টল করবেন, সুতরাং আপনি ওইটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি ব্যাক টু ক্যানভাসে যাবেন, দেখেন মডেলটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। ওকে, এবার মেমোরিতে গিয়ে আপনি গতকাল আমি সময়ের অভাবে মেমোরিটা দেখাতে পারিনি, আপনি এখান থেকে আমি আজকে ছোট্ট একটা উইন্ডো বাফার মেমোরি দিয়ে দিচ্ছি। উইন্ডো বাফার হচ্ছে একটা ডিফল্ট একটা মেমোরি, যেখানে লাস্ট 5টা কনভারসেশন স্টোর থাকবে। ওকে, এটা আপনি বাড়াতে পারেন, 5টা জায়গায় 10টা করতে পারেন, 20টা করতে পারেন, বাট যত বড় করবেন তত হ্যালুসিনেশন বেড়ে যাবে, সমস্যা হবে, কারণ এগুলা আপনার বেশি বাফার, মানে বাফার আসলে শর্ট মেমোরির জন্য, বেশি কনভারসেশন হলে আবার উল্টাপাল্টা অ্যাটিটিউড শুরু করে। ওকে, সো আমি একটা মেমোরি অ্যাড করে দিলাম। তারপর টুলে গেলাম, টুলে যে এখান থেকে যে কোনো একটা টুল আমরা কানেক্ট করতে পারবো। তো এখানে আমরা ধরেন আপাতত কোনো টুল যাচ্ছি না, টুলে যাওয়ার আগে আমরা শুধু দেখবো যে এই লামা মডেলটা প্রপারলি কাজ করে কিনা। সো এটা এখন টেস্ট করব কিভাবে। আমরা এই চ্যাট নোডের উপরে জাস্ট ক্লিক করে নিচে দেখবেন এখানে ওপেন চ্যাট একটা উইন্ডো, মানে একটা মেনু আসবে, বাটন আসবে, এই বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে বাঁ পাশে একটা চ্যাট উইন্ডো চলে আসবে, এখানে আমরা মেসেজ দিতে পারবো, লেটস সে হ্যালো। হ্যালো দেওয়ার সাথে সাথে এটা এক্সিকিউশন হওয়া শুরু হবে এবং আপনার রেসপন্স আসবে। বাট আমার এখানে রেসপন্স আসার আগে একটা এরর আমরা দেখতে পাচ্ছি, প্রবলেম ইন এআই এজেন্ট, লামা রানার প্রসেস হ্যাজ টার্মিনেটেড, এক্সিট স্ট্যাটাস 2। আচ্ছা, তার মানে বলতেছে যে এই লামার যে মডেলটা এটা প্রপারলি রান হচ্ছে না। কেন? এই যে একটু আগে আমরা তো খেয়াল করলাম যে এখানে একটা এরর পেয়েছিলাম। সো এররটাকে আমাদের তার মানে এখন ফিক্স করতে হবে। ওকে, সো এররটাকে আমি ফিক্স করার জন্য খুবই সিম্পল, একটু আগে যেভাবে বললাম যে আমরা কো পাইলটটাকে জেনারেল পারপাস হিসেবে ব্যবহার করতে পারি, আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সো এই এররটাকে আমি এখানে জাস্ট পেস্ট করে দিব, এন্টার প্রেস করলাম। করার সাথে সাথে ও আপনাকে কিন্তু গাইড করা শুরু করবে যে এররটা কি এবং কিভাবে আপনি ফিক্স করবেন। দ্যাট এরর মেসেজ 500 internal server error, llama runner process has terminated, suggested that the backend process responsible for running the llama model crashed unexpectedly। এটা ক্র্যাশ করছে, ওই যে আমরা রং
ইনস্টলেশন প্রসেস ফলো করেছিলাম সেই কারণে। সো এটার জন্য এখন কি করতে হবে, সলিউশন আপনাকে নিচে বলে দিচ্ছে যে ভ্যালিডেট ইউর রানার কমান্ড। ওকে, আমরা এখন এটা দিয়ে ভ্যালিডেট করতে পারি। আর কি বলছে, আর ও আসলে আমার কনটেক্সটটা জানে না সেই কারণে এত কিছু বলছে। তো আমি এখন ওকে কনটেক্সটটা বলে দিব যে আসলে আমি ওকে কনটেক্সটটা হচ্ছে যে যখন আমরা এই কমান্ডটা রান করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, আমরা ইনস্টলেশনের জন্য একটা কমান্ড দিয়েছিলাম, ওই কমান্ডটা সাকসেসফুলি ইনস্টল হয়নি, তারপর থেকে এই সমস্যাটা। তাহলে এই কনটেক্সটটা ওকে আসলে বলতে হবে। কনটেক্সটটা পাওয়ার জন্য আমি কোথায় যাব, আমি ওলামার সাইটে যাব। ওলামার সাইটে যেয়ে আমি ডাউনলোড সেকশনে চলে যাব, লিনাক্স। এই যে কমান্ডটা তখন কিন্তু এটা কমপ্লিট হওয়ার আগে আমরা শেষ করেছিলাম, রাইট? সো এখন এই কমান্ডটা নিব, তারপর আমরা মাইক্রোসফট কোপাইলটের কাছে গিয়ে বলবো I am facing the error after running this command. Unfortunately, I did not complete the installation প্রসেস। ওকে, মানে ওকে কনটেক্সটটা বলে দিলাম যে আসলে কোন সময়ের পর থেকে আমি এররটা পাচ্ছি বা মেইন কজ কি হতে পারে। ওকে হিন্টস দিয়ে দিলাম যাতে ও আমাকে ডিটেক্ট দ্রুত হেল্প করতে পারে। ও আমাকে বলে দিচ্ছে যে তুমি তাহলে প্রথমে ওলামাটাকে রিমুভ করো, ইনস্টল করো, অনেক কিছু বলছে। আসলে এইটা আমি করতে চাচ্ছি না। সো দেখি আদারওয়াইজ কোনো সলিউশন আছে কিনা। হ্যাঁ, ওলামার প্রসেসটা প্রপারলি রানিং আছে। সো আমি ওলামার এই প্রসেসটাকে কিল করে দিচ্ছি। কিল করে আমি পুনরায় এটাকে রান করব। লিনাক্সের দেখেন আমি বলেছিলাম যে লিনাক্স কেন আসলে লাগে। লিনাক্সের এই টুকটাক কমান্ড না জানলে আপনি আসলে ইউ উইল বি ইন বিগ ট্রাবল। আপনি প্রসেসটাকে দিয়ে দিলাম, ও বলতেছে যে আমার এই নামে কোনো প্রসেস নাই। আসলে তো প্রসেস আছে। প্রসেসটা কোনটা আসলে, প্রসেস আইডিটা কোনটা? ওকে, আমি যদি প্রসেস আইডি জানতে চাই আরেকটা উপায় আছে। এইভাবে গিয়ে আমি দেখব যে 114 এই পোর্টে রান করতেছে এই অ্যাপ্লিকেশন কোনটা, এই যে এইটা। হ্যাঁ, এটা রান করতেছে 4096। তাহলে আমি যদি কিল করি 4096 4040, আচ্ছা বলতেছে নো সাচ প্রসেস। আমি জানতে চাই যে হাউ ডু আই গেট দ্য প্রসেস আইডি ইউজিং প্রসেস নেম। ওকে, আমি প্রসেসের নেম থেকে কিভাবে পেতে পারি। আমি কমান্ডটা দিয়ে দিচ্ছে, আমি জাস্ট এখানে ওলামা দিয়ে দিব। হ্যাঁ, 231। ওকে, আমি তাহলে এইটা গিয়ে 231 লিখে দিচ্ছি। হ্যাঁ, এবার যদি আমি ওলামা লিস্টটা দেখি, এটা দেখাবে না, এখনো দেখাচ্ছে। আচ্ছা, আমি ওলামাটাকে প্রথমে একটু স্টপ করে নিই। তাহলে ওলামা স্টপ করার নিয়ম হচ্ছে সিস্টেম সিটিএল স্ট্যাটাস ওলামা। আমি দেখি আগে রানিং আছে কিনা। হ্যাঁ, রানিং আছে। আমি এটাকে স্টপ করে নিচ্ছি। আমি আবার স্ট্যাটাস দেখছি। এবার আমি চেক করে দেখব যে সবগুলো রানিং আছে কিনা। হ্যাঁ, এখন আমি দেখেন আবার আমি ওই এররটা পাচ্ছি, কারণ হচ্ছে আমার এটা রান করা নাই। এবার আমি যদি এটাকে রান করি, সিস্টেম সিটিএল স্টার্ট ওলামা স্টার্ট। হ্যাঁ, এবার আমি যদি এটাকে লিস্ট দেখতে চাই, হ্যাঁ লিস্ট দেখতে পাবো। এবার আমি ওলামা রান এই মডেলটাকে আমি রান করতে চাই। এটা যদি রান প্রপারলি হয় তার মানে আমরা সব, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই প্রবলেমটা ফিক্স করে ফেললাম। ওকে, তো দেখেন এটা কিন্তু এখন প্রপারলি রান হচ্ছে। আমি যদি হ্যালো দেই ও কিন্তু আমাকে রেসপন্স দিবে। ওকে, এই যে দেখেন হ্যালো আই ক্যান অ্যাসিস্ট ইউ টুডে। ওকে, সো আমি এখন এখান থেকে বাই দিয়ে বের হয়ে গেলাম। যাওয়ার পরে এখানে
আমরা এখন N8 চলে যাব। N8 যাওয়ার পর এখন যদি আবার মেসেজ দিই, এবার দেখবেন এই এররটা আসবে না আশা করি, ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন এররটা কিন্তু সাকসেসফুলি সলভ হয়ে গেছে। নোড এক্সিকিউটর সাকসেসফুলি, আলহামদুলিল্লাহ। এখন কি রেসপন্স পেলাম? হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে? ওকে, সো আমি এবার ওকে জিজ্ঞেস, এই মেমোরির কাজটা আমি আসলে দেখাই, মেমোরির কাজটা কি। ওকে, আমি ওকে লিখবো যে ক্যান ইউ টেল মি মাই নেম। ও কিন্তু আমার নাম এখন জানে না, তাই না? সো ও বলবে যে আমি জানি না। তো আমার নামটা আমি ওকে একটু পর আমি ওকে দিব, ও দেখবেন এই নামটা নিয়ে মেমোরিতে রাখবে। ওকে, আই ডোন্ট নো ইউর নেম। ওকে, নাও মাই নেম ইজ মোস্তাইন। ওকে, মোস্তাইন বিল্লাহ, ইউ কল মি মোস্তাইন। আমি দিয়ে দিলাম। ও এখন দেখেন এইটা প্রসেস করতেছে, করে এই মেমোরিতে রেখে দিবে। হ্যাঁ, ওকে, ডান। এবার এরপর আমি যদি ওকে জিজ্ঞেস করি ক্যান ইউ টেল মি মাই নেম নাও, অলরেডি ও বলে দিছে উপরে, বাট তারপর আমরা দেখি যে মেমোরিটা আসলে কাজ করে কিনা। ও বলে দিবে যে হ্যাঁ, ইওর নেম ইজ মোস্তাইন, হ্যাঁ, বা মোস্তাইন বিল্লাহ, হোয়াট এভার। দেখেন, হে, হ্যাঁ, নো প্রবলেম মোস্তাইন, ইওর নেম ইজ মোস্তাইন বিল্লাহ। দেখছেন আমি একটু আগে নাম বললাম, তার মানে এই যে নামটা মনে রাখলো, সে আসলে এই উইন্ডো বাফার মেমোরি ইউজ করে নামটা মনে রাখছে। আপনি যদি এটা চ্যাট হিস্ট্রিতে যান, দেখবেন যে লাস্ট ওই যে 10টা কনভারসেশন দিয়েছিলাম, এই 10টা কনভারসেশন কিন্তু এখানে সে স্টোর করে রেখেছে। ওকে, সো তো এই হচ্ছে আমাদের সিম্পল দুটা ছোট ছোট এআই ওয়ার্কফ্লো দেখালাম N8 ইউজ করে। আশা করি এই পুরো সেশনটা হেল্পফুল ছিল। তো এই যে ডিটেল, আমরা যদি আরো নোট সম্পর্কে জানতে চাই, আরো ডিটেল জানতে চাই, তাহলে আসলে আমাদের এটা নিয়ে আরো পড়াশোনা করতে হবে, আরো সময় ব্যয় ব্যয় করতে হবে। তো আসছে আগামী মাসের অক্টোবরের 10 অথবা 15 তারিখে আমরা এই দীপ্তির সাথে আরো একটা 3 সপ্তাহ ব্যাপী লং বুট ক্যাম্প করতে চাচ্ছি। স্পেশালি এটা এআই এজেন্ট ডেভেলপমেন্ট এবং এই N8 ওয়ার্কফ্লোকে টার্গেট করে। আজকে তো শুধুমাত্র দুটো ছোট ছোট ওয়ার্কফ্লো দেখালাম, ওই জায়গায় এরকম আরো ডিটেল প্রত্যেকটা নোডকে ডিটেল চুলচেরা বিশ্লেষণ করা হবে। এই ওয়ার্কফ্লো গুলা তৈরি করার পর কিভাবে আমরা সেটাকে র্যাগে কনভার্ট করব, র্যাগ থেকে কিভাবে ডাটা রিট্রিভ করবো, এই পুরো প্রসেসটা আমরা দেখাবো। সো আমার মনে হয় যে ওইটা একটা ফ্রুটফুল সেশন হবে। সো যারা আরো এক্সপ্লোর করতে চান, আরো ভালো করতে চান, তাদের জন্য আমি রেকমেন্ড করব আমাদের এই পরবর্তীতে যে আপকামিং 3 সপ্তাহ ব্যাপী যে এআই এজেন্ট ডেভেলপমেন্ট বুট ক্যাম্পটা আসতেছে, সেটাতে পার্টিসিপেট করার জন্য। আমি গতকাল এক ভাই জানতে চেয়েছিলেন যে কিভাবে আমরা একটা রিয়েল লাইফ বা র্যাগিং অ্যাপ্লিকেশনকে আমরা রিয়েল লাইফ দেখাতে পারি কিনা। তো আমি সেটার জন্য অলরেডি একটা সিনারিও আমি আপনাদের জন্য তৈরি করেছি, করে আমি গুগল ড্রাইভে আমি এটা আপলোড করেছি। আপনারা জাস্ট এটাকে, এই ইউআরএলটা আমি কমেন্টে দিয়ে দিব, ইউআরএলটা কমেন্ট থেকে নিয়ে আপনি এরকম একটা জেসন ফাইল পাবেন। জেসন ফাইলটা আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড করার পর আপনি N8 আসবেন। N8 আসার পর আপনি নতুন একটা ওয়ার্কফ্লোতে যাবেন, যাওয়ার পর আপনি এই যে ওপরে দেখেন টপ রাইট কর্নারে 3 ডটস দেখতে পাবেন, এই ডটসে ক্লিক করবেন। করার পর এই যে ইম্পোর্ট ফ্রম ফাইল, সবার লাস্টের যে অপশনটা, লাস্টের আগে আর কি, মানে এইটা, এখানে ক্লিক করবেন। করার পরে যে ডাউনলোড, আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে গেলে যে জেসন ফাইলটা একটু আগে যেটা ডাউনলোড করলেন সেটা আপনি দেখায় দিবেন। দেখায় দেওয়ার সাথে সাথে দেখেন পুরো ওয়ার্কফ্লোটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে একটা র্যাগ রিলেটেড একটা, কি বলবো, ওয়ার্কফ্লো। এটা একটা পার্ট। আরেকটা পার্ট আছে, সেই পার্টটাও দেখিয়ে দিচ্ছি, সেটাও আমি ফাইলটা আপলোড করে দেওয়ার ব্যবস্থা করছি। ওকে, এটা হচ্ছে সেই পার্টটা। আমি এটাকে যদি ডাউনলোড করি, করে আমি যদি এখানে আপলোড করে দেই গুগল ড্রাইভে, বিকজ এই পুরো প্রসেসটা গুগল ড্রাইভে দিয়ে দেখানো হয়েছে। সো আমি জাস্ট
এআই এজেন্ট ডেভেলপমেন্ট এর মধ্যে আমি একটা আগে আপলোড করেছিলাম, এখন আমি আরেকটা আপলোড করব। হ্যাঁ, এটা আমি আপলোড করে দিচ্ছি। ওকে, সাপোর্ট এজেন্ট, আর এটার নাম হচ্ছে, আমি এটাকে বলবো র্যাগ এজেন্ট। ওকে, এটা আসলে র্যাগ এজেন্ট। ওকে, নামটা দিলেন। হ্যাঁ, এখন এই ইউআরএলটাও সেম, এটাও পাবলিকেবল করে দিচ্ছি যাতে সবাই আপনারা ডাউনলোড করতে পারেন। শেয়ার, এটা রেস্ট্রিক্টেড না করে এনিওয়ান কুড বি গেট দিস ফাইল ইউজিং দ্য লিঙ্ক। ওকে, সো আপনারা এটাও সেম ভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এখান থেকে এই ডাউনলোড অপশনে যাবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, যে র্যাগ এজেন্ট নামে ডাউনলোড হয়েছে। এবার আমরা n8n এর মধ্যে যাব। এত উইন্ডো যে মুশকিল। যাওয়ার পরে ক্রিয়েট ওয়ার্কস্পেস দিব, দেওয়ার পরে এখানে আমরা নাম দিয়ে দিব এখানে র্যাগ এজেন্ট, যাতে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারেন। হ্যাঁ, র্যাগ এজেন্ট দেওয়ার পর আপনি আগের মতো এটাও ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট ফ্রম ফাইল। যাওয়ার পরে এই যে র্যাগ এজেন্ট এটা দেখা দিবেন, দেখা দেওয়ার সাথে সাথে আপনার মেশিনে এটা লোড হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, সিম্পল, দেখেন এটা লোড হয়ে গেছে। তো এই যে র্যাগ এজেন্ট, এইটা আমি জাস্ট একটু ব্রিফলি বলে দিই, যদিও এটার ডিটেলস আমরা পরের বুটক্যাম্প গুলোতে দেখাবো, এবং এরকম আরো আরো অনেক ওয়ার্কফ্লো দেখানো হবে যেগুলো রিয়েল লাইফে আসলে খুবই খুবই কার্যকরী। তো এই প্রত্যেকটা প্রসেস আসলে অনেক সময় লাগে এক্সপ্লেন করতে, এই জন্য হয়তো আমরা সবটা করছি না, বাট পরবর্তীতে যারা বুট ক্যাম্পে অংশগ্রহণ করবেন ওখানে 3 সপ্তাহ ব্যাপী একটা লম্বা সময় পাবেন। আশা করি পুরো সময়টাতে আপনাদের n8n ওয়ার্কফ্লো, নোড, ভার্টেক্স, এজেস এগুলো নিয়ে একদম মানে সহজ করে দিব আর কি, যাতে আপনাদের জন্য রিয়েল এআই এজেন্ট ডেভেলপমেন্ট করা এবং এগুলো দিয়ে মানি মেক করা, প্রজেক্ট করা, নিজেদের কাজ শেষ করা, এগুলো খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, তো প্রথমে এটা কিছুই না, জাস্ট আমার একটা গুগল ড্রাইভে একটা ফাইল আপলোড করেছি। সেই ফাইলটা যদি আমি দেখাই, আমি যদি খুব সিম্পলি বলি, এই গুগল ড্রাইভে এই যে গুগল ডক্স ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা প্রথমে এটা কানেক্ট করে ফেলেছি। কানেক্ট করার জন্য এখানে প্যারামিটার দিয়েছি। হ্যাঁ, প্যারামিটারগুলো ওই যে জিমেল যেভাবে আমরা গুগল কনসোলে গেলাম, অ্যাড করলাম, এপিআই কি ক্রিয়েট করলাম, সেম প্রসেস জাস্ট গুগল ড্রাইভের জন্য। করার পরে আমরা এই ফাইলটার সাথে কানেক্ট করেছি। কানেক্ট করার পরে আমরা এই ফাইলে যত টেক্সট আছে এই ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি আমরা এখান থেকে এই এডিট নোডের মাধ্যমে নিয়ে এসেছি। তারপর সেটা আমরা ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরে যে ফাইলটা পেয়েছি সেই ফাইলটা থেকে টেক্সট প্রসেস করেছি। সেই টেক্সট প্রসেস করার পর সেই টেক্সটটা আমরা পিজি ভেক্টর বা ভেক্টর ডাটাবেজের মধ্যে ইনসার্ট করেছি। তারপর সেই ডাটাবেজে আমরা ডাটাটা ইনসার্ট করার জন্য আমরা প্রথমে এমবেড করেছি। এমবেড করার জন্য আমরা ওলামা মডেল ইউজ করেছি, যেহেতু আমরা একটা মডেলই আমাদের কম্পিউটারে ডাউনলোড করা আছে, মানে আপনাদের আর কি, আমার তো অনেকগুলো আছে। তো তারপর সেটাকে আমরা টোকেনাইজে ভাগ করেছি, ছোট ছোট টোকেনে ভাগ করেছি। ছোট ছোট টোকেনে ভাগ করার জন্য এই যে এখানে দেখেন আপনি বিভিন্ন, আপনি কি বলে, ডেটা লোডার আমরা ইউজ করেছি। ওকে, লোডারটা আসলে ওই টোকেনাইজার। হ্যাঁ, এই যে টেক্সট স্প্লিটার, এই যে দেখেন এখানে আমরা 1000 করে চাঙ্ক ভাগ করেছি। জামান ভাই কালকে এই কথাটা বারবার বলতেছিল যে চাঙ্কিং করতে হয়, এবং ডিফল্ট স্ট্যান্ডার্ড একটা চাঙ্কিং সাইজ হচ্ছে 1000 ক্যারেক্টার। ওকে, সো এইভাবে আমরা একটা পুরা র্যাক প্রসেসকে সিম্পলিফাইড করে দেখানোর চেষ্টা করেছি। এটা অনেকেই হয়তো বুঝবেন না, 50% মানুষ বা 80% মানুষ বুঝবেন না। তাদের জন্য আসলে এই বুট ক্যাম্পটা 3 সপ্তাহ ব্যাপী লং যে বুট ক্যাম্পটা, কারণ এখানে এটার লেকচার দেওয়ার জন্য এর পাশে আরো অনেক প্রি রিকুইজিট আছে যেগুলো আসলে আমরা বুট ক্যাম্প গুলাতে আপনাদেরকে শেখাবো। সো এই কারণে আসলে বুট ক্যাম্পটা দরকার। তো তারপরেও যারা এক্সপ্লোর মাইন্ডসেট আছে তারা আমার মনে হয় যে এই র্যাগ এজেন্টটা ইউজ করে কিভাবে র্যাগ দিয়ে ডেটাবেজে ডেটা মানে গুগল ড্রাইভে ফাইল আপলোড করে সেই ফাইলটাকে ফিল্টার করে গুগল ড্রাইভের মাধ্যমে ডাউনলোড করে সেখান থেকে ডেটা পিজি ভেক্টরে নিয়ে প্রসেস করে পিজি ভেক্টর মানে
এমবেডিং করতে হয় সেটা দেখানো হলো। আর একটু আগে যে আরেকটা দেখালাম, অর্থাৎ এই যে এইটা ওয়ার্কফ্লো 3, যেটাকে আমি বলবো এটা হলো এআই সাপোর্ট এজেন্ট। হ্যাঁ, র্যাগ, এটা আসলে র্যাগ সাপোর্ট এজেন্ট, অর্থাৎ ওই র্যাগের যে আহ, মানে র্যাগের যে ইম্পোর্টটা আপনি একটু একটু আগে করলেন, সেই ইম্পোর্টের যে ব্যবহারটা, অর্থাৎ ওই র্যাগ এর ইনফরমেশনটাকে ব্যবহার করে যে এজেন্টটা তৈরি করবেন সেটা হচ্ছে এই এজেন্টটা। তো এগেইন এই এজেন্টটাও অনেক এক্সপ্লেন করার প্রয়োজন আছে, এখানে অনেক টেকনিক্যাল ডকুমেন্টেশন আছে, স্পেশালি এআই এজেন্টের মধ্যে আমরা এখানে একটা প্রম্পট লিখেছি। প্রম্পটটা অনেক লম্বা একটা প্রম্পট, হ্যাঁ, অনেক বড় প্রম্পট। এখানে বোঝার ব্যাপার আছে, আপনার এটা বোঝার আগে কিছু প্রিরিকুইজিট আছে, সেগুলো আমরা বুট ক্যাম্পে দেখাবো, সময়ের অভাবে আজকে পারছি না। আশা করি সামনের দিনগুলোতে আমাদের এই লার্নিং প্রসেসগুলোকে সহজ করার জন্য আমরা আরো প্রচুর ভিডিও বানাবো এবং শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাইয়ের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওগুলো বানাতে কিন্তু প্রচুর সময় লাগে। আপনাদের প্রতি রিকোয়েস্ট যে আমরা আমি যখন এই কন্টেন্ট গুলো দিব, স্পেশালি আমার যে ইউটিউব চ্যানেল আছে youtube.com/c/masteracademy4, এই লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। এইখানে যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং যখনই আমি এই রিলেটেড কোনো ভিডিও দিব আপনারা দয়া করে এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমার জন্য খুবই জরুরি, কারণ মোস্ট অফ দি স্টুডেন্টস কিন্তু কি বলবো যে নতুন বিগিনার, তো তাদের আসলে ফিডব্যাক দেওয়া দরকার, রেসপন্স করা উচিত। তারা যদি রেসপন্স না করে আমি আসলে বুঝতে পারবো না যে তাদের কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, কোন জায়গাগুলা ভিডিও বানানোর সময় আরেকটু বেশি ফোকাস করা উচিত, কোন জায়গাগুলোতে আমি স্কিপ করতে পারি। এই পুরো প্রসেসটা জানার জন্য আমার আপনাদের ফিডব্যাক প্রয়োজন। এই জন্য ফিডব্যাক দেওয়ার জন্য বেস্ট ওয়ে হচ্ছে যে ভিডিও দিব সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লাইক ফিডব্যাক দেয়া। তাহলে হয় কি যে আমি বুঝতে পারলাম যে এই ভিডিওটা আপনার ভালো লাগছে, আমি বুঝতে পারলাম যে এই ভিডিও পরে আপনার এটা সমস্যা হয়েছে, সেটা ওই ভিডিওর ওই কমেন্ট সেকশনে লেখা থাকলো। তাহলে আমার জন্য, ভবিষ্যতের জন্য যারা শিখবে তাদের জন্য কিন্তু এটা একটা কি বলবো যে একটা অ্যাসেট হয়ে গেল, লার্নিং অ্যাসেট। হ্যাঁ, তো আজকে আর কথা না বেরে আমি এখানে শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর উত্তরোত্তর আমরা এই যে গ্রুপে কানেক্টেড আছি এই গ্রুপটা আমরা একটা ফ্রুটফুল গ্রুপ হবে, এটা আমরা বিশ্বাস করব। এই দীপ্তি আই গ্রাজুয়েটস, এখানে প্রায় 111 জন মেম্বার আছে। এছাড়াও আমার গোল্যান্ড ফ্রাইডে নাইট গ্যাদারিং, এখানে প্রায় 229 জন মেম্বার আছে। আপনাদের অনেকেই আমি অলরেডি ইনভাইট করেছি যে আপনারা যাতে আমার এই গোল্যান্ড ফ্রাইডে নাইট গ্যাদারিং অনুষ্ঠানটাতেও জয়েন করেন, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আসলে প্রত্যেক শুক্রবারে এআই এজেন্ট ডেভেলপমেন্ট, জেনারেল প্রোগ্রামিং, এআই ইঞ্জিনিয়ারিং, ক্লাউড ইঞ্জিনিয়ারিং এই ধরনের কথাবার্তা বলে থাকি। দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের এক্সপার্ট প্রফেশনালদেরকে নিয়ে আসি এবং তাদেরকে আপনাদের সাথে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করি। সো সব মিলে এটা একটা নেটওয়ার্কিং ইভেন্ট, লার্নিং ইভেন্ট, সারা ওয়ার্ল্ডে এআই নিয়ে কি হচ্ছে একটা জানার একটা ইভেন্ট। হ্যাঁ, সো টপ নচ, যদি আপনি যদি আউট অফ দা কি বলবো বক্স আসতে চান, তাহলে আমার মনে হয় যে নেটওয়ার্কিং, কমিউনিটি বিল্ডিং এগুলো কিন্তু প্রয়োজন। তো এটার জন্য আমি সবাইকে ইনভাইট করব, যে অলরেডি সকালে একটা পোস্ট দিয়েছিলাম যেখানে আমি বলেছি যে আমাদের এই গোল্যান্ড কমিউনিটিতে জয়েন হওয়ার জন্য। তো এখান থেকে যে লিঙ্কটা, এই যে পোস্টের যে নিচে আমি একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে দয়া করে ক্লিক করে আপনারা আমাদের এই গোল্যান্ড ফ্রাইডে নাইট যে কমিউনিটি আছে বাংলাদেশের সেটাতে জয়েন করে ফেলবেন। ইনশাল্লাহ আমরা একসাথে শিখবো, আর ভবিষ্যতে এআই এজেন্ট ডেভেলপমেন্ট আরো সহজ এবং সাবলীল করার জন্য অলওয়েজ এরকম একটা কমিউনিটি আমাদের প্রয়োজন। এই বিশ্বাস রেখে আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।